Dear participants, welcome you all. আপনারা সবাই জানেন আমাদের আজকের টপিক অলরেডি, তাও একটু বলে নেই যে আজকের টপিক আসলে খুবই ইম্পর্টেন্ট কিন্তু অত্যন্ত নেগলেক্টেড একটা টপিকের উপর আজকে আমাদের আলোচনা হবে। ব্রড হেডিং আমাদের টপিক হচ্ছে অস্টিওপোরোসিস এ সাইলেন্ট কিলার। এর উপরে বলার জন্য বাংলাদেশের তিনজন খুবই প্রথিতযশা স্পিকার, যারা সবাই তাদের সাবজেক্টে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত ভালো স্পিকার হিসেবে পরিচিত। আমাদের আজকে স্পিকার হিসেবে আমাদের মাঝে যুক্ত হয়েছেন ডক্টর শাহজাদা সেলিম, ওয়ার্কিং অ্যাজ অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এবং ডক্টর শাহজাদা সেলিম, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। আর ডক্টর শাহজাদা সেলিম অ্যাটিওপ্যাথোজেনেসিস অ্যান্ড এফেক্টস অ্যান্ড প্রিভিলেন্সের উপরে কথা বলবেন। আমাদের সাথে আরো যুক্ত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তাসলিম উদ্দিন, প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যার কথা বলবেন স্ক্রিনিং, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ অস্টিওপোরোসিস নিয়ে। এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন প্রফেসর শেখ জিনাতারা নাসরিন, প্রফেসর ডিপার্টমেন্ট অফ অবস অ্যান্ড গাইনি, জয়নুল হক শিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং একই সঙ্গে ম্যাডাম সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মেনোপজ সোসাইটি। এবং এই সেশনটি কেয়ার করার জন্য সম্মতি দিয়ে আমাদের সেশনকে অত্যন্ত যেটাকে বলবো সম্মানের পর্যায়ে নিয়ে গেছেন বাংলাদেশের এন্ডোক্রাইন জগতের একজন প্রবাদ পুরুষ এবং বিডি ফিজিশিয়ানসের ভেরি বিগ ওয়েল উইশার প্রফেসর মোহাম্মদ ফারুক পাঠান স্যার। স্যার ইজ ওয়ার্কিং অ্যাজ ডিরেক্টর বার্ডেম একাডেমি অ্যান্ড স্যার চিফ প্যাট্রন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। এবং আজকে আমাদের সায়েন্টিফিক পার্টনার হিসেবে যুক্ত আছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবং হোপফুলি আমরা আজকে 3টা লেকচার নিয়ে একটা পাবলিকেশন অক্টোবর মাসে বের করবো ইসরায়েল মাপসের সৌজন্যে। সো উইদাউট ডুইং ফার্দার ডিলে আমি আমাদের আজকে সম্মানিত চেয়ারপারসন প্রফেসর মোহাম্মদ ফারুক পাঠান স্যারকে আজকের সেশন শুরুর জন্য অনুরোধ জানাচ্ছি। Thank you. Proceed to start the program. ওকে, প্রফেসর ডক্টর তসলিম উদ্দিন স্যার। প্লিজ হাবিবা, তুমি স্লাইডটা শেয়ার করে দিবেন। আচ্ছা, আমার আরেকটা যে ইয়েটা আছে, আমার মনে হয় একটা যদি ক্যান্সেল করে দেন, আমি বুঝতে পারতেছি না 2টা থেকে কেন হচ্ছে। সো আজকের চেয়ারপারসন প্রফেসর ফারুক পাঠান স্যার, আমার দুজন অত্যন্ত পরিচিত প্রফেসর শেখ জিনাত নাসরিন এবং শাহজাদা সেলিম, অনেকদিন এনাদের সাথে কাজ করেছি। ডক্টর এহসান খান, বিডি ফিজিশিয়ানসের কর্ণধার। এই অনুষ্ঠানে যারা আছেন, যারা যোগ দিয়েছেন, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, এবং আশা করি সবাইরই স্ট্রং বোন, হেলদি লাইফ আপনারা লিড করবেন। আজকের আমাদের টপিক অস্টিওপোরোসিস এ সাইলেন্ট কিলার। নেক্সট প্লিজ। আমরা জানি যে অস্টিওপোরোসিস, ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে every year October 20, this year also October 20, 2023 তে হয়, যেটাতে আমরা ইউজুয়ালি যে কথাটা বলতে চাই যে কিভাবে অস্টিওপোরোসিস প্রিভেনশন করা যায়। কারণ অস্টিওপোরোসিস আমরা জানি যখন ডায়াগনোসিস হয় ইট ইজ অলরেডি লেট। তো আমাদের আজকের বক্তৃতার আশা করি আমার সাথে অন্যান্য যারা প্যানেলিস্ট আছেন সবাই আমরা হাইলাইট করার চেষ্টা করব কি করে আমরা এই সাইলেন্ট কিলারকে প্রিভেন্ট করতে পারি। আমরা সেই নিয়েই বেশি আলোচনা করব। এবং আমি আমার স্বল্প পরিসরে যে কথাগুলো বলতে চাই, আমি খুব কোনো গতানুগতিকভাবে যেভাবে আমরা একটা ডিজিজকে শুরুতে বা প্যাথোফিজিওলজি বা ক্লিনিক্যাল ফিচার বা ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস, দেন ট্রিটমেন্ট, দেন ফলো আপ, আমি ঠিক ওইভাবে সাজাই নাই। আমার মোটামুটি ভাবে গল্পটা এইভাবে নেওয়া, আমি চেষ্টা করেছি সবারই আমাদের প্রিয় ডেভিডসন বই থেকে, ডেভিডসন প্রিন্সিপলস অফ মেডিসিন, এবং অর্থোপেডিক সার্জারির একটা বই আছে খুব সবারই প্রিয়, এবং ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের একটা বই থেকে আমি নিছি, এবং কিছু অনলাইন থেকে
কিছু আর্টিকেল আমি নিয়ে চেষ্টা করেছি আজকের আমার এই ছোট্ট গল্পটা সাজানোর জন্য। তো আমরা শুরু করি। আমাদের বাংলাদেশে অস্টিওপোরোসিস নিয়ে খুব কোনো বড় স্টাডি বা যেগুলো কমিউনিটি স্টাডি, কপফোর্ড একটা স্টাডি করা হয়েছে, সেখানেও বলা হয়েছে যে অস্টিওপোরোসিস ইজ এ big problem in a globally. So there is fracture every minute, 3 fractures in every minute. And yes. So osteoporosis affects 6% of men and 21% of women age about 50, with approximately 500 million people being affected worldwide. আমি কি নেক্সট স্লাইডটা পাবো? আমি কেন পারি না? জি। সো আমার গল্পটা এইভাবে সাজানো যে how we can do this screening for osteoporosis, little tips on diagnosis of osteoporosis and treatment of osteoporosis. Next. What is osteoporosis? আমরা জানি যে bone is a living organ. So if there is any imbalance between the bone forming and bone mineral loss, so there is a osteoporosis. আমরা যদি একটু ডেফিনিশনটা এইভাবে বলার চেষ্টা করি, যে osteoporosis is a skeletal disease, systemic skeletal disease characterized by low bone density and micro-architectural deterioration of bone tissue with a consequent increase in bone fragility. Next. আমরা দুই ভাগে ভাগ করি যে osteoporosis primary, osteoporosis secondary. Osteoporosis primary বলছি হলো যখন আমরা কোনো কজ খুঁজে পাই না, from শুরু থেকে আমরা এটা পেয়েছি because of the decreased bone mass and there is susceptibility to fractures. And we also call type 1 primary osteoporosis, type 2 primary osteoporosis. Type 1 is postmenopausal and type 2 is beyond men and women 75 years of age. Next, please. And secondary osteoporosis. Next, please. Secondary osteoporosis due to the secondary causes can be due to an endocrine problem, can be a chronic inflammatory condition like a rheumatoid arthritis, or an endocrine problem like primary hyperthyroidism, Cushing's syndrome, and so many. And neuromuscular diseases like cerebral palsy or Duchenne muscular dystrophy, even multiple sclerosis or Parkinson's disease, gastrointestinal diseases like inflammatory bowel disease, celiac disease, nutritional conditions like anorexia nervosa, or even obesity. And glucocorticoid induced osteoporosis, we know that even a very low dose of prednisolone per day, or even inhaled corticosteroids can lead to bone loss. And other conditions like chronic kidney disease or post-transplant osteoporosis, including HIV infection and other genetic diseases, including cancer. Next, please. So osteoporosis in old age, there is a bone loss, there is a fracture due to osteoporosis, the recurrent fractures, falls. আমরা চেষ্টা করব এই ফলটাকে কি করে প্রিভেন্ট করা যায়। Intravenous zoledronic acid বা calcium and vitamin D supplementation. So ফলটা, when the fragility fracture mostly happens due to falls. So আমাদের fall prevention নিয়ে আমরা চেষ্টা করব কিছু কথা বলার জন্য, হয়তো at the end of this lecture. Next, please. Next, please. Next slide. হ্যাঁ, সো আমরা খেয়াল করেন যে
some other conditions, including stroke patients, spinal cord injury patients, they have problems with osteoporosis. Next slide. আমরা যখনই স্ক্রিনিং করি বা ডায়াগনোসিসের দিকে যাই, আমাদেরকে এই বোন মর্ফোলজিটা একটু বুঝতে হবে। আমরা অনেক সময় ক্লাসিফাই করতে পারি না এবং অ্যাকুরেট অ্যাসেসমেন্ট করতে পারি না বলে আমি এই স্লাইডটা একটু সবাইকে একটু মনোযোগ দিয়ে দেখতে বলবো। আমার এখানে নর্মাল is grade 0. So when there is a mild fracture, we call it is grade 1. That is when the height is lost. If you see there is a wedge fracture, biconvex fracture, or other fractures like that. And mild fracture gives grade 1, 20 to 25% loss of the height. You can see the heights. Moderate fracture is grade 2, and severe fracture that giving you the grade 3, when more than 40% of the vertebral height is lost. That can be either wedge fracture, biconvex fracture, or even including a fracture. Next slide, please. আমরা এখানে frequent site of osteoporotic fracture, as you can see, the dorsal vertebra. See the multiple vertebral bodies are already fractured. See the radius fracture and the neck femoral fracture. So these are the three most common sites for osteoporotic fracture. One more site is vertebral your rib fracture. So আমরা even part 1 পরীক্ষায় MCQ আসে যে what are the commonest sites of osteoporotic fracture? These 4 sites. Thank you. Next slide. As also you can see, these are the on the right side the CT scan, and on the left side is normal fracture, normal X-ray. But see the vertebral heights. So early detection is very important, and we want to highlight all these things in our lecture so that we can detect it early. Next slide, please. So we have described the commonest sites of the osteoporotic fracture is polys fracture, vertebral fracture, femoral fracture, and the femoral neck fracture. So about 1/3 of the vertebral fractures come to the medical attention. Only 1/3. Rest remains without our notice. And among all the fractures, hip fractures are the most serious complications of osteoporosis and have an immediate mortality of about 12%. And you know, there'll be other complications later on. So treatment of hip fracture accounts for the majority of the healthcare costs associated with osteoporosis. আমি আশা করি আমাদের সাথে অর্থোপেডিক সার্জন আছেন, হয়তো ওনারা কথা বলবেন। নেক্সট স্লাইড। আমরা স্ক্রিনিং এর জন্য শুরুতে যদি হিস্ট্রি নেই, হিস্ট্রিতে তো আমরা তেমন কিছু পাবো না, হয়তো ক্লিনিক্যাল একটা ব্যাক পেইনের হিস্ট্রি বলবেন, বাট মোস্ট অফ দ্য টাইম পেশেন্ট প্রেজেন্ট করবে হয়তো ফ্র্যাকচার নিয়ে অথবা একটা ডিফর্মিটি নিয়ে। সো আমরা যে স্ক্রিনিং এর জন্য the gold standard investigation is DEXA, DEXA, dual X-ray energy radiation, অথবা DXA বলি আমরা বলি। আমি এই স্লাইডটা ডেমনস্ট্রেশন বলতে নিয়েছি। So what are the indications for DEXA? Dual X-ray, so it is a radiation, we should remember it. Low trauma fracture is more than 20 years. Clinical risk factors and 10-year fracture is more than 10%. And glucocorticoid therapy, আমরা বলেছি
even low dose prednisolone daily for 3 months. So you need a BMD investigation if any patient takes low dose prednisolone for 3 months, more than 3 months. And also for baseline and follow-up assessment of response to osteoporosis to treatment, assessment of progression of osteopenia to osteoporosis, and age less than 50 years, and strong risk factors for osteoporosis. So these are the commonest indications for DIXA. Next slide. আমরা এখানে একটা অনলাইন ফর্ম নিয়ে দিয়েছি, আর সেটা হলো ফ্র্যাক্স টুল, FRAX, ফ্র্যাক্স, WHO ফ্র্যাকচার অ্যাসেসমেন্ট রিস্ক অ্যাসেসমেন্ট টুল, যেটা 10 বছরের রিস্ককে প্রেডিক্ট করে। এটা একটা সেলফ কোশ্চেনিয়ার, 1 থেকে 12টা ইনফরমেশন এখানে আছে। ইনফরমেশন দিলে মোটামুটি একটা ভালো অ্যাসেস করা যায় where there is BMD is not available. So this is a pre-BMD FRAX score efficiently predicts post-menopausal patients who are potentially at risk and might require treatment, but also reduces unnecessary DIXA use. So where you cannot do DIXA, I recommend you can ask for the FRAX score. This is available online. Next slide, please. আমরা এখানে একটা আমাদের এক পেশেন্টের একটা বিএমডি দেখানোর চেষ্টা করেছি। বিএমডি 2 ধরনের, একটা হলো বিএমডি সেন্ট্রাল আর একটা বিএমডি পেরিফেরাল। তো বিএমডি সেন্ট্রালের আমরা করি স্পাইন অ্যান্ড ফিমোরাল নেক ফিমার, আর আরেকটা হলো বিএমডি পেরিফেরাল, যেখানে আমরা রেডিয়াস এবং অ্যাঙ্কল বোনস দেখে থাকি। তো এখানে দিস ইজ বিএমডি সেন্ট্রাল। বিএমডি সেন্ট্রালে আপনি দেখেন এখানে বিএমডি measured at AB lumbar spine, BMD measured at femoral neck, left, right, femur total, right. এখন এখানে দেখেন the score is here minus 3.2, minus 2, minus 2.7, minus 2.2, minus 2.8. And here you see, this is, we call it a T score. So there is another score, Z score. আমরা Z স্কোরটা পরে বলি, এখন এখানে T স্কোরটাই বলি। So T score যদি more than minus 2.5 হয়, তাহলে আমরা সেটাকে বলবো osteoporosis। আর গ্রেড 0 যদি হয়, মানে তাহলে সেটাকে বলবো আমরা নর্মাল বোন। সো minus 2.5 to 0, সেটা এখানে দেখেন একটা osteopenia আছে। সো নর্মাল osteopenia and osteoporosis, এইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। নেক্সট স্লাইড প্লিজ। আমরা এখানে একটা আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট নিয়ে রেফারেন্স করা হয়তো বোর্ডে দেওয়া আছে। এখানে যেটা করা হয়েছে যে ওরা পেরিফেরালটা করতে চেয়েছিল, সেন্ট্রাল পেরিফেরাল দুটো দেখাতে চেয়েছে। আমার মনে হয় পরের দিকের স্লাইডে এগুলো আরেকটু বিস্তারিত আছে। তো এখানে আমি শুধু এইটুকু বলে রাখি যে কোয়ান্টিটেটিভ আল্ট্রাসোনোমেট্রি এরা সাকসেসফুলি করেছে, এটা পি ডেক্সা এইভাবে বলেছে, পেরিফেরাল ডুয়াল এনার্জি এক্সরেই এবং কোয়ান্টিটেটিভ আল্ট্রাসোনোমেট্রি। সো এই দুটো প্রসেস আপনারা মনে রাখতে পারেন। যদিও এগুলো অ্যাকুরেটলি ডিটেক্ট করে না বা ওইভাবে করা যায় না, কিন্তু ইন অ্যাবসেন্স অফ সেন্ট্রাল ডেক্সা
এগুলো আমরা পেরিফেরাল ডেস্কও করে থাকি। বিশেষ করে এগুলো করা হয় বিশেষ করে কোনো ফিল্ড স্টাডির জন্য বা কমিউনিটি সার্ভে স্টাডি করার জন্য বা কমিউনিটি স্ক্রিনিং এর জন্য বিএমডির জন্য করা হয়। নেক্সট স্লাইড প্লিজ। আমরা এটা বলেছি যে BMD is correlated to age. Here is the, you can see the line for normal, and you can see the -2.5 grade is the osteopenia, and then more than 2.5 is osteoporosis. And এখানে দেখানো হয়েছে যে bone density in disco and in aging years. Of course, this is male here and female here. Next slide, please. What is BMD? Bone mineral density. Actually, mainly মাপাটাই হয় হলো calcium and other minerals. আমরা T score বলেছি. What is Z score? So T score হয়েছে যে পেশেন্টের আমরা ডেনসিটিটা মাপছি একটা ইয়ং পেশেন্টের সাথে এই পেশেন্টের, আমার সামনে যে পেশেন্ট আছে তার হয়তো 60, কিন্তু ওই পেশেন্টের ইয়ং এইজের সাথে আমরা কম্পেয়ার করছি, যেখানে স্কোর 0 থেকে আমরা নিয়েছিলাম সেম সেক্স। সো এখানে আমরা বলেছি -2.5 or less হলে সেটাকে আমরা osteoporosis বলেছি। বাট Z স্কোর ইজ মোর ইম্পর্টেন্ট, যেখানে আমরা এটাকে করতে পারি চিলড্রেনের জন্য এবং প্রিমেনোপজাল বা সেকেন্ডারি কজেস অফ অস্টিওপোরোসিস ডিটেক্ট করার জন্য আমরা যে স্কোরটা করে থাকি, যেটা কম্পারিজন করে বোন ডেনসিটি করে হলো আমরা ওই পেশেন্টের সেম এজ, সেম সেক্স, সেম বডি সাইজ, মানে এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা অনেক সময় টি স্কোরের থেকে জেড স্কোরটাই অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমরা এটা জানতে পেরেছি what is the usefulness of BMD. BMD identify and diagnose osteoporosis. It measured the risk of fracture and also monitor the effectiveness of osteoporosis treatment. Next slide, please. এই শব্দটা একটু জানা উচিত, কেন ফ্যাসিলিটি ফ্র্যাকচার অনেকগুলো দুনিয়াব্যাপী ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ফ্যাসিলিটি ফ্র্যাকচার অনেক আন্দোলন আছে। অনেকে হয়তো fragility fracture অনেকগুলি গ্রুপ আছে যেখানে আমরা অনেকে মেম্বারও। So fragility fracture used to describe a fracture that occurs to a very trivial trauma or fall from standing height or loss. These are the typical of osteoporosis. And the majority of people who suffer a fragility fracture do not have osteoporosis. Some have normal BMD, but most have osteopenia. আমি কি কথাটা বুঝাতে পেরেছি? ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার হচ্ছে মোস্ট কেসেস অফ অস্টিওপেনিয়া খেয়াল করেন। সো আমাদেরকে ওই স্টেজটাও ধরতে হবে, বিকজ দ্য ফ্র্যাকচার ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার ডু নট হ্যাভ অস্টিওপোরোসিস। নেক্সট স্লাইড প্লিজ। আমরা কাদেরকে রিস্ক বলবো? যারাই এইভাবে রিস্কে আসেন তাদেরকেই আমরা ওই যে বলেছি তখন সেকেন্ডারি কজেস বা রিস্ক ফ্যাক্টর গুলো আছে, আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এই স্লাইডগুলো নিয়েছি। উইমেন এজ 50+, এশিয়ান অর ককেশিয়ান, আনহেলদি লাইফস্টাইল। অ্যালকোহল নিয়ে একটা কথা আছে, অ্যালকোহল নিষেধ করে নাই, সায়েন্স নিষেধ করে নাই, বলেছে যে মডারেট টু লো খেতে। সিগারেট স্মোক বন্ধ করতে হবে, ক্যাফিনটা খুবই কম খেতে হবে এবং নো এক্সারসাইজ। তো এই আনহেলদি লাইফস্টাইল যারা এগুলি করে থাকেন, প্রায়র গ্যাস্ট্রিক সার্জারি, লো বডি ওয়েট, ক্রনিক ডিজিজ, আমরা এগুলো বলেছি। নেক্সট স্লাইড প্লিজ। আমার স্লাইডগুলো। সো এখানে আমরা এইরকম একটা ডিফর্মিটি নিয়ে এই পেশেন্ট আসছে, তার কোনো পেইন নাই। সো আমরা একটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এভাবে পাই যে ব্যাক পেইন, হাইট লস, স্পাইনাল ডিফর্মিটিস, স্পাইন, রিস্ট এন্ড হিপ ফ্র্যাকচারস, আমরা এরকম সিমটম নিয়ে
পেশেন্ট পেতে পারি। নেক্সট প্লিজ, নেক্সট স্লাইড। ও এটা আমরা দেখিয়েছি। এই দিকের স্লাইডটা যদি একটু দেখি যে খেয়াল করেন, এই যে এখান থেকেই ফ্র্যাকচারটা শুরু হয়েছে, যে দেখেন এটা হলো হিপের বেস, হিউমারাস এন্ড ক্লিনিক্যাল ভার্টিব্রাল। মেইলের ক্ষেত্রে এখানে দেখেন 65 onwards and female is much earlier, much earlier. Next slide, please. সেটাই আমরা দেখিয়েছি যে দেখেন এই যে ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার হয় যখন ডেন্সিটি, বোন ডেন্সিটি মোস্টলি অন অস্টিওপেনিয়া থেকে শুরু হয়। নেক্সট স্লাইড প্লিজ। এটা একটা অ্যালগরিদম। অ্যালগরিদমটা আপনি সেকেন্ডারি ফ্র্যাকচার প্রিভেনশন, যেখানে ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার আছে, প্রাইমারি ফ্র্যাকচার প্রিভেনশন, আমরা যেগুলো বলেছি এত রিস্ক ফ্যাক্টর যেখানে আছে ওই রিস্ক ফ্যাক্টর গুলোকে অ্যাড্রেস করতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। এইটারও ওইটার কন্টিনিউয়েশন, যে অ্যালগরিদম যেখানে অস্টিওপেনিয়া আছে, এজ 65, লাইফস্টাইল, তখন এজ 65 হলে জলেন্ড্রনিক অ্যাসিড। আমি এই স্লাইড তো আরেকটু পরে বলি, কারণ এগুলি নিউয়ার ড্রাগ আছে কিছু, রোমাসুলম্যান। আরেকটা স্লাইড আছে, এটা একটু কমপ্লিকেটেড। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট। হ্যালো, নেক্সট। নেক্সট স্লাইড। নেক্সট। হ্যাঁ, সো আমাদের আরো কিছু ইনভেস্টিগেশন লাগবে। আমরা স্ক্রিনিং করেছি এবং সেকেন্ডারি অস্টিওপোরোসিস বা সাসপেক্টেড কেসে কোনো আমাদেরকে এগুলো দেখে নিতে হবে ফর ডিটেকশন অফ দি সেকেন্ডারি কজেস। আমরা বলেছি যে কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এগুলো আমরা বলে ফেলছি। নেক্সট স্লাইড। আমরা একটু নন ফার্মাকোলজিক্যাল থেরাপির দিকে দেখি, যে হাউ টু লোয়ার ফ্র্যাকচার স্কোর এন্ড ফ্র্যাকচার ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট বলা হয়েছে at least 1 gram protein per day, adequate calcium supplementation when the age is more than 50 years, minimum 1200 gram per day of calcium from diet. So calcium টা খুবই গুরুত্বপূর্ণ। You take the calcium from diet and as well as supplement, and it should be in divided doses, not in a single doses. And other adults, they take about 1 gram per day calcium. Of course, we need to take vitamin D3 at the same time for calcium better metabolism and absorption. Stop smoking, alcohol consumption, less than moderate. Weight bearing exercise. Weight bearing exercise বলতে আমরা সাইক্লিং, সুইমিং এগুলিকে বলি। ওয়েট বেয়ারিং এক্সারসাইজ বলতে আমরা বুঝেছি একটু, I'm sorry, this spelling is brisk walking, dancing, aerobics, even stair climbing. Stair climbing এর অনেকের জন্যই করা যায় না, আবার হাঁটু ব্যথা বাড়বে। So এইটা অনেক সময় মানা যায়। Adequate BMI, minimize risk of falls. This is very important because আমরা করি কি, যখনই এজ 60, 65, 70 তখন অনেকেই ক্যাটারাক্টের রোগী, অনেকগুলো ওষুধপত্র খায় যেগুলি ড্রাউজি ফিল হয়, অথবা শো যে জুতা আমরা পরি সেটা ভালো গ্রিপ থাকে না, হাতে ওয়াকিং স্টিক থাকে যেটা পিছলে যায়। সো আমাদেরকে এই সারফেস গুলি খেয়াল রাখতে হবে, লাইটিং গুলো ঠিক রাখতে হবে, পলিফার্মেসি অ্যাভয়েড করতে হবে। এটা আমাদের জন্য একটা ভালো পরামর্শ। নেক্সট স্লাইড। এক্সারসাইজ গুলো আমরা বলেছি যে লো ইম্প্যাক্ট ওইদিকে, যখন এজ বেড়ে যাবে বা যখন একটু কম এজের দিকে থাকে, যে 19 to 60 ইয়ার্স এই দিকে থাকে,
হাই ইম্প্যাক্ট বলতে বোঝানো হয়েছে যে জগিং টাইপের, অ্যারোবিক্স ইনক্লুডিং মাসল স্ট্রেংথেনিং অ্যান্ড রেজিস্ট্যান্স। এখানে একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে স্ট্রেচিং যদি করা না হয়, আমরা জানি যে টেন্ডনটা ইনসারশন করে বোনের উপরে যে পেরিওস্টিয়াম, সো দেয়ার ইজ এ টেনোপেরিওস্টিয়াল জাংশন। এই টেনোপেরিওস্টিয়াল জাংশনে আপনাকে যদি পুল করতে হয়, so you need a stretching exercise, stretching from the muscles, for the tendons, from the টেনোপেরিওস্টিয়াল junctions. তাহলে আপনি অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই গুলো পাবেন, এবং এই যে শেয়ারিং যে ফোর্সটা হবে অ্যালং দ্য লেংথ অফ দ্য বোন, তাহলে ওটা স্ট্রেংথেন হবে। ঠিক সেভাবেই যারা এইজ 50 আর মোর ওয়েট বেয়ারিং এক্সারসাইজ করবেন, অনেকেই এগুলি ওই একটা গ্রুপ ক্লাস, গ্রুপ এক্সারসাইজ সেশনস অথবা প্লেইং এর নন কন্ট্যাক্ট গেম, মানে এই বয়সে যদি কেউ নন মানে পায়ের সাথে পা লাগা বা ধাক্কা লাগা এই গেম গুলো অ্যাভয়েড করতে হবে। তো আমরা বলেছি সুইমিং এন্ড সাইক্লিং ইজ নট categorized as a weight bearing exercise. Next slide, please. আমরা এই এখন অল্প কিছু ড্রাগ বলে ছেড়ে দেব। আমরা এখানে ড্রাগ গুলোকে এইভাবে ক্যাটাগরাইজ করেছি। বিসফসফোনেটের মধ্যে এখানে আমরা তিনটা বলেছি, অ্যালেন্ড্রনেট, ইভান্ড্রনেট, রেসিড্রনেট, আর এটা হলো জলেন্ড্রনিক অ্যাসিড। তো অ্যালেন্ড্রনেট অরালি দেওয়া হয়, ইভান্ড্রনেট অরালি দেওয়া হয়, রেসিড্রনেট অরালি দেওয়া হয়, জলেন্ড্রনিক অ্যাসিড আইভি দেওয়া হয়। ইন্ডিকেশন হলো ইনিশিয়াল ট্রিটমেন্ট orally or following anabolic treatment or denosumab, মানে কি আমরা নিচে ডেনোসোবারটা আছে যেটা এইটা র্যাঙ্কাল ইনহিবিটর, যেটা দেওয়া হয়, মানে ডেনোসোবাব দিলেন, ডেনোসোবাব একটা ইনজেকশন, সাবকুটানিয়াস ইনজেকশন দেওয়া হয় এভরি 6 months, 160 মিলিগ্রাম এভরি 6 months। এইটা দিয়ে তখন এখানে যেতে হবে আবার এই গ্রুপে যেতে হবে, এবং ডিউরেশনটা এখানে বলা আছে এবং ইন্ডিকেশন বলা হয়েছে যে osteoporosis যেভাবে আমরা ক্যাটাগরাইজ করেছি, কতদিন দিবেন, কনসিডার আপ টু 10 years of oral bisphosphonate and up to 6 years of IV zoledronic acid. Zoledronic acid এর একটু সাইড ইফেক্ট অনেক বেশি, ইভেন পেশেন্ট কমপ্লায়েন্স খুব ভালো না, অনেকেরই জ্বর আসে, অনেকেরই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম গুলো আছে। Denosumab is better tolerated drug, but still it's not free from side effects. Next slide, please. Next, okay, this one is selective estrogen receptor modulator, যেগুলি আমরা এরালোক্সিফেন দিয়ে থাকি বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এগুলো সবগুলোই আমি হয়তো আরেকটা স্লাইডে ওখানে দেখাবো যে ক্যাটাগরাইজ করে নিতে হবে, যে এক একজনের জন্য মানে ইন্ডিভিজুয়ালাইজ করে নিতে হবে যে কাকে আমরা কোনটা দেবো। আমি ফেস টু ফেস আরেকটা স্লাইড নেক্সট দেখানোর চেষ্টা করব। সবগুলোরই কিছু কিছু সাইড এফেক্ট আছে, তো ওয়েট করতে হবে, মানে আমাকে কোন সাইড ইফেক্টটা বাদ দিয়ে কোনটাতে যাব সেদিকে ওয়েট করেই প্রেসক্রিপশনটা দিয়ে দেওয়া, পরামর্শটা দেবো আমি। নেক্সট স্লাইড। এখানে এই ক্যালসিটোনিন যেটা নেজাল স্প্রে হিসেবে দেওয়া হয়, মানে এটা পেশেন্টের জন্য খুব, যে ডাক্তার সাহেব কি দিলেন, আমি কি দিলাম নাকে আমি ঠিক বুঝলাম না, গেল কি গেল না, এবং কিছু পেশেন্ট আছে একদিনে 5টা মিটার ডোজ নিয়ে নেয়, এটা খুব মুশকিলের ড্রাগ, বাট স্টিল ইট হ্যাজ এ গুড ইন্ডিকেশন অ্যাজ ওয়েল। ঠিক এখানে টেরিপ্যারাটাইড অথবা অ্যাভালোপ্যারাটাইড, এই দুটো ড্রাগ যখনই আমরা খেয়াল করেন টি স্কোর মোর দেন 3 or less or multiple risk factors, these two drugs, teriparatide
These two drugs are very much indicated in severe cases of osteoporosis and multiple vertebral fracture of these things. But mind it, possible risk for osteosarcoma if used more than 2 years in life. So we need to take care of them. Next slide, please. আমরা এই স্লাইডগুলো নিয়েছি আমেরিকান ফ্যামিলি ফিজিশিয়ানস থেকে, যে নতুন একটা ড্রাগ, এটা আমাদের মার্কেটে এখানে নাই, রোমোসিজুম্যাব স্ক্লেরোস্টিন বাইন্ডিং অ্যানালগ। এটাও দেওয়া হচ্ছে এবং ইন সিভিয়ার কেসেস, সিভিয়ার অস্টিওপোরোসিস দিতে বলেছে আপ টু 1 year। এইটার আবার মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং স্ট্রোক যারা আছে তাদেরকে দেশে নিষেধ করে। স্টিল there is an increased risk of myocardial infarction or stroke. Next slide, please. আমরা এখানে এই স্লাইডটা দেখানোর জন্য আমি এটা ডেভিডসনের বই থেকে নিচ্ছি, ভেরি সিম্পল। খেয়াল করেন যে এই কটা বিসফসফোনেট হেড টু হেড এখানে দেখানো হয়েছে, যে ডোজটা এখানে দেওয়া হয়েছে ডেভিডসনের বইতে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। ইন্ডিকেশন গুলো খেয়াল করেন যে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, গ্লুকোকর্টিকয়েডস এন্ড সো ইভেন এখানেও সবগুলোই দেখা হয়েছে। বাট এই ড্রাগটা রোমোসিজুম্যাব আমাদের মার্কেটে এখনো আসেনি। অনেকে আমাকে বলেছে যে তারা প্ল্যানিং দে আর ব্রেকিং দিস ড্রাগ ইন আওয়ার মার্কেট। নেক্সট স্লাইড প্লিজ। মোটামুটি ভাবে আমরা এটা দেখানোর চেষ্টা করেছি যে comparative efficacy of safe pharmacological interventions for osteoporosis in post-menopausal women. মোটামুটি ভাবে এইটাই আর কি, denosumab was statistically superior to placebo in preventing new vertebral and non-vertebral fractures than in preventing clinical fractures. হেড টু হেড আসলে সবগুলি, এবং এই টেরিপ্যারাটাইড বলা হয়েছে যে নিউ ভার্টিব্রাল and non-vertebral fracture than placebo comparative. Next slide. এখন এই interventions for vertebral fracture, surgical considerations for femur radial osteoporotic fracture case, and then rehabilitation of the post fracture post surgical cases. আমি আর দুটো তিনটে স্লাইড বলে শেষ করব। next slide. আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট, একটা ফ্র্যাকচার হয়েছে, অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হয়েছে, সব কেসকে আমরা সার্জারি করি না বা সার্জারি করার জন্য অপেক্ষাও করি। তার আগে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া যায়, বিশেষ করে পেইনের জন্য আমরা বলেছি যে পেইন অ্যানালজেসিক মেডিকেশন প্রেসক্রাইব করা যায়, বেড রেস্ট বাট নট প্রলং বেড রেস্ট, হিট থেরাপি, স্পাইনাল ব্রেসিং। এখানে একটা কথা বলতে চাই, অনেকেই আমরা একটা টেইলর ব্রেস প্রেসক্রাইব করে দিয়ে থাকি, বিশেষ করে ডরসাল ভার্টিব্রাল ফ্র্যাকচার হলে, বাট দেয়ার ইজ এ কনসার্ন। একদম এই জার্নালগুলো বলে দিয়েছে যে তোমরা যেটা দিচ্ছ এক্সটেনশন করছো ঠিকই, বাট পোস্টেরিয়র এই যে দেয়ার ইজ এন ইনক্রিজড স্ট্রেস অন পোস্টেরিয়র এলিমেন্টস অফ দ্য স্পাইন। তো এটা খেয়াল রাখতে হবে আমাদের। এই জন্য হার্ড ব্রেস অর সফট ব্রেস দেবেন, এবং এমন কোনো স্টাডিতে কোনো বেনিফিট দেখায়নি, পেশেন্টকে অযথা কষ্ট দিয়ে লাভ নাই। কেস টু কেস খুব ভালোভাবে অ্যানালাইসিস করে তাকে এই টেইলর ব্রেস গুলো দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আর প্রেসক্রিপশন অফ স্ট্রাকচার্ড এক্সারসাইজ প্রোগ্রাম, আমি বলতে চাচ্ছি যেই ডরসাল কাইফোসিস হয়েছে, যেমন আমি একজন ওল্ড লেডির একটা পিকচার দেখে এসেছিলাম, যে সেটা early mobilization is important to prevent secondary complications. আমরা বলিনি দীর্ঘ কোনো বেড রেস্টের দরকার নাই, ব্যাক স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এবং যেটা ইমপ্রুভ করে এই যে কাইফোটিক ডিফর্মিটি গুলো যেগুলো আছে, এবং ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ প্রেফারেন্সিয়ালি ওভার অ্যাবডোমিনাল ফ্লেকশন। আমরা ফ্লেকশন এক্সারসাইজ গুলো না দিয়ে ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ। নেক্সট স্লাইড প্লিজ। এগুলো কিছু ভার্টিব্রাল কাইফোপ্লাস্টি করে অর্থোপেডিক সার্জন, ইভেন আমার কলিগ ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের
কলিগরাও অনেকেই এই ইন্টারভেনশনটা করে থাকে। নেক্সট স্লাইড প্লিজ। আমার মনে হয় এই স্লাইড গুলো আমরা ছেড়ে দিই। ভার্টিব্রাল অগমেন্টেশন ইনক্লুডিং ভার্টিব্রোপ্লাস্টি, ফাইব্রোপ্লাস্টি, এগুলো কিছু কিছু সিলেক্টিভ কেসে করা হয়, বাট নট ইন অল কেস। নেক্সট স্লাইড। আমি সামারি করছি। This is a BMJ best practice summary. Osteoporosis is asymptomatic until fracture occurs. So we should detect the cases before a fracture happens. Diagnosis is based on history, prior fragility fracture or low bone mineral density, screening for individual risk factors as we have described, adequate calcium, adequate vitamin D, adequate diet, balanced diet. Exercise, we have described the weight bearing exercises, low impact and high impact exercise. We have described the drugs, which one is for which cases, when in mild osteoporosis, moderate osteoporosis, severe osteoporosis, in osteopenia, which drug, which one is, and also should receive a sequential therapy. You prescribe bisphosphonate, then even go for another one, then you switch one for another one. Next slide, please. I want to thank you all. If there is anything, we may be discussed later. Thank you so much. Thank you very much, sir. Thank you. Excellent presentation. খুবই সহজবোধ্য, খুবই প্যালেটেবল। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসলে আপনার প্রেজেন্টেশনটা যেটা ছিল এটা মনে হয় যে মানে 3-4 দিন নিয়ে করা যেত, কিন্তু আপনি এত 30 মিনিটসের মধ্যে এত সুন্দর সামারাইজ করেছেন, অসাধারণ। হাবিবা, তুমি ক্লোজ করে দাও, তুমি এটা স্লাইড শেয়ারটা অফ করো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এবং আসলে স্যার আজকে অত্যন্ত বিজি স্কেডিউলের মাঝে আমাদেরকে টাইম দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওভার টু আওয়ার নেক্সট প্রেজেন্টার উইথ পারমিশন অফ আওয়ার চেয়ার, ডক্টর শাহজাদা সেলিম। থ্যাংক ইউ। আমার স্লাইড দেখা যাচ্ছে না? ক্লিয়ার স্যার। ওকে। আসলে স্যার অনেক কিছু কভার করে ফেলেছে। এর মধ্যে কিছু কিছু অংশ আমি চেষ্টা করব রিপিট না করে যেটুকু করা উচিত সেটুকু। ফারুক পাঠান স্যার সভাপতি হিসাবে আছেন আজকে অনুষ্ঠানের, এবং আমি খুব গর্বের সাথে বলি যে স্যার আমার মেন্টর। আমি সবসময় চেষ্টা করছি এন্ড্রোকাইন প্র্যাকটিসে স্যারকে ফলো করা, এবং জিনাতারা ম্যাডাম আছেন, উনিও খুবই রিনাউন্ড। আর তসলিম স্যার তো ইলাবোরেট করেছেন। বিডি ফিজিশিয়ানকে এবং যারা পার্টিসিপেট করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইটিওপ্যাথোজেনেসিস এন্ড প্রিভ্যালেন্স ডেফিনেশন স্যার বলেছেন, আমি সেজন্য রিপিট করছি না। এখানে একটা জিনিস দেখেন যে নর্মাল বোন আর অস্টিওপরোটিক বোনের দুটো স্ট্রাকচার কম্পেয়ার করা হচ্ছে, লং বোন একটা ভার্টিব্রাল বোন। তো এখানে দেখে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে অস্টিওপরোটিক বোনের যে বোন লস হয়েছে, কিন্তু তার চেয়েও বড় ঘটনা যেটা ঘটতে পারে যে অনেক সময় বোন লসটা খুব বেশি না হলেও স্ট্রাকচার গুলো এমন হতে পারে যে দেখে মনে হয় যে অনেকটা ভালো আছে, কিন্তু স্ট্রেংথ অফ দ্য বোন মে বি রিডিউসড। এবং স্যার একটু আগে যেটা বললেন যে ফ্র্যাজাইলিটি ফ্র্যাকচার হয় বেশি অস্টিওপেনিক গ্রুপের মধ্যে। তো অস্টিওপেনিক ওই গ্রুপের মধ্যেই আসলে এরকম একটা থাকতে পারে যে দে আর পোটেনশিয়ালি ফ্র্যাজাইল, বাট যদি আমরা এক্সরে করি বা অন্য কোনো কিছুতে আমাদের কাছে অনেকটা স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু ইউজুয়ালি যখন ক্লিয়ার কাট অস্টিওপরোসিস ডেভেলপ করে নর্মাল বোনের চেয়ে সেই বোনটা, আমি সহজ বাংলা যদি বলি, অনেকটা ঝাঁঝরা দেখা যাবে। এখন এগুলো কিছু কম্পারিজন। এখন এটিও স্যার বলেছেন, এটা ডব্লিউএইচও যে টি স্কোর এবং জেড স্কোরের ক্ষেত্রে আমি শুধু একটা জিনিস হাইলাইট করি, যদি আমার টার্গেট থাকে যে এটা পোস্ট মেনোপজাল অস্টিওপরোসিস অথবা প্রাইমারি অস্টিওপরোসিস ডায়াগনোসিস করব, তাহলে টি স্কোর ইজ এনাফ। কিন্তু যখন সেকেন্ডারি অস্টিওপরোসিস আর অস্টিওপরোসিস ইন ইয়াং স্পেশালি মেন ওর প্রি মেনোপজাল ওমেন, তখন কিন্তু আমাদের জেড স্কোরকে ব্যবহার করতে হবে, এবং মানে 2.0 আর মোর হলে সেটি কিন্তু অস্টিওপরোসিস ক্যাটাগরাইজ করতে হবে। এখন এটি খুব রিসেন্ট ওয়ার্ল্ড অস্টিওপরোসিস ফাউন্ডেশনের ডেটা থেকে আমি আমার যে অংশ ছিল ইটিওপ্যাথোলজি এবং এপিডেমিওলজিক্যাল ডেটা উপস্থাপন করে স্যার কিছু করেছেন। ওয়ার্ল্ড ওয়াইড 1 in 3 women
and 1 in 5 men aged 50 years and over will sustain a fatality fracture due to osteoporosis in their remaining lifetimes. By 2050, the worldwide incidence of hip fractures in men is projected to increase by 310% and by to 40% in women compared to 1950. এখন যারা পার্টিসিপেন্ট আছেন তাদেরকে আমি এই প্রশ্নটা করতে চাই, আপনারা কেউ উত্তর দিবেন যে এই 2050 গিয়ে কেন ফ্যাটালিটি ফ্র্যাকচার, হিপ ফ্র্যাকচার মেনে এত বেড়ে যাবে দেন উমেন। Worldwide osteoporosis causes more than 8.9 million fractures annually, resulting in an osteoporosis fracture every 3 seconds. যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ডেটার খুব ঘাটতি আছে, খুব স্মল স্কেল কিছু স্টাডি আছে আমাদের দেশে, আমাদেরও আছে একটা দুটো। Based on the WHO definition of osteoporosis, it is estimated that approximately 500 million men and women worldwide may be affected. In women, osteoporosis accounts for more days in hospital than breast cancer. এটা একটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা ভুলেই যাই যে অস্টিওপোরোসিস ফ্র্যাকচার, অস্টিওপোরোসিসের রিলেটেড হসপিটাল স্টে অনেক সময় অন্য অনেক কেসে, স্পেশালি ব্রেস্ট ক্যান্সার বেশি হতে পারে, হার্ট অ্যাটাকের চেয়ে বেশি হতে পারে, ডায়াবেটিসের বেশি হতে পারে এবং আদার মেনি ডিজিজেস। In men, fracture risk is up to 27% higher than the risk factor of prostate cancer. এটাও আমরা কিন্তু অনেক ক্ষেত্রে না বোঝার একটা অবস্থার মধ্যে থেকে যাচ্ছে। Vertebral spine fractures can lead to back pain, height loss, deformity, immobility, increased number of bed days in hospital and reduced pulmonary function. কিন্তু এই ক্ষেত্রে আবারও জেনারেলি osteoporotic fracture is asymptomatic. A man 65 years of age with one vertebral fracture has a 1 in 4 chance of another fracture over 5 years. After a hip fracture, approximately 60% require assistance a year later and 20% will require long-term nursing care. তাহলে যে কোনো মূল্যেই আমরা যদি হিসাব করি যে ডিসএবিলিটি, হিউজ ডিসএবিলিটি and hospital stay. Mortality rates of up to 20 to 40% are seen in the first year after a hip fracture. তাহলে যে কোনো স্ট্যাটিস্টিক্সে খুব বেশি ডিজেবলিং, খুব বেশি ডেভাস্টেটিং, যদিও আমরা সেটা ইগনোর করেই চলেছি। One fracture leads to another. Over 55% of patients with hip fractures have evidence of a prior vertebral fracture. A prior fracture is associated with an 86% of increased risk of any fracture. The risk of suffering another fracture is particularly high in first 2 years after an initial fracture. Osteoporosis is undiagnosed and untreated, karon asymptomatic. After sustaining a fatality fracture, around 80% of patients are still not diagnosed and treated for osteoporosis, the underlying disease that caused the fracture. It is estimated that only 1/3 of the vertebral fractures come to clinical attention. তাহলে 2/3 unattended. তাহলে এখানে 10-year probability of fractures, দেখেন এখানে ওমেন বাই এজ অ্যান্ড টি স্কোর আমরা যদি দেখি তাহলে এভরি 10 ইয়ার্সে সে পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। যদি ফ্র্যাকচার ইনসিডেন্স ইনক্রিজ উইথ এজ অফ 5 years ফ্র্যাকচার রেটস ইন ওমেন অ্যান্ড মেন, সেক্ষেত্রে দেখেন যে বয়স যত বাড়তে থাকে 60 to 69, তাহলে ওমেনে যে রেট বেড়েছে তাহলে 67 to 19-এ ওমেনে আরো বেড়ে গেছে, কিন্তু 80-তে এসে গিয়ে মেনও অনেক বেড়ে গেছে, যদিও ওমেনে বেড়েছে। তাহলে এশিয়ান পপুলেশনে আমরা বাংলাদেশ থেকে বলছি, খুব ভালো স্টাডি নেই, কিন্তু তাইওয়ান, সিঙ্গাপুর অ্যান্ড হংকং দেখা গেছে 400 to 500 per 1 lakh women, সিমিলার টু ককেশিয়ান পপুলেশন, তাদের মধ্যে ফ্র্যাকচার রেট হয়ে গেছে। জাপানে 200 to 300 per 1 lakh women, মালয়েশিয়ান, থাইল্যান্ড 200 to 500 hip fractures per 1 lakh women, Korea and China 100 hip fractures per 1 lakh women, increase over a short period of time. By 2050, more than 50% of all osteoporosis fracture will occur in Asia. সুতরাং বাংলাদেশি ফিজিশিয়ানদেরকে খুব বেশি অ্যালার্ট থাকতে হবে।
এখন ক্লাসিফিকেশন তসলিম স্যার কিছুটা অংশ হাইলাইট করেছে। তাহলে প্রাইমারি অস্টিওপোরোসিস মানে এটা কি হচ্ছে, তাহলে কজ ক্লিয়ারলি নট আইডেন্টিফাইড। টাইপ 1 এন্ড টাইপ 2, টাইপ 1 পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, যেটা ম্যাডাম পরে এই বিষয়ে আলোচনা করবেন, এন্ড টাইপ 2 senile or age-related osteoporosis. Both of them, type 1 and 2, in primary osteoporosis. Secondary osteoporosis, secondary to various causes. তাহলে অস্টিওপোরোসিসের প্যাথোফিজিওলজি বোঝার আগে বোন ডেভেলপমেন্টাল টেম্পোরাল প্রোফাইলটা বোঝাটা জরুরি। Bones build mass beginning at birth and peak by 20 to 30. Usually যদি mean time ধরি around 27 years. এখানে গ্রাফ থেকে আপনারা বুঝতে পারছেন। And peak bone mass is attained by 25 and 30 years, and 50% acute during teen years, decline by 1 to 1.5% per year after peak bone mass, সেটা 27 বছরই হোক 28 বছরই হোক, and decline by 3 to 5% per year in the first 55 years or after menopause. তাহলে কি হচ্ছে, এটা মেন এন্ড ওমেনে অলমোস্ট সিমিলার, কিন্তু রেট অফ ডিক্লাইন মেন এন্ড ওমেনে ডিফারেন্ট হতে পারে, কিন্তু মেইন ঘটনা যেটা ঘটে, পিক বোন মাস মেন এন্ড ওমেনে একরকম হয় না, মেনে একটু বেশি থাকে, ওমেনে একটু কম থাকে। এখন একটা গুরুত্বপূর্ণ ইস্যু স্যার একটু আগে বলেছে, আমিও একটু হাইলাইট করছি, যে ক্যালসিয়াম এন্ড বোন। একটা এভারেজ 1 to 10 ইয়ারের বয় অর গার্ল 800 মিলিগ্রাম পার ডে হওয়ার কথা, কনজিউম করার কথা। 11 to 24 ইয়ার্স 1200 মিলিগ্রাম, অ্যাডাল্টে অ্যারাউন্ড 1000 মিলিগ্রাম, প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেনে 1200 মিলিগ্রাম, পোস্ট মেনোপজাল ওমেন নট অন ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি 1500 মিলিগ্রাম, মেন ওভার এজ 65 1500 মিলিগ্রাম। এটা যদি হয় তাহলে বাংলাদেশে আমরা যদি অ্যাডাল্টের কথা যদি কত খায়, অ্যারাউন্ড 300 মিলিগ্রাম ডেইলি। সুতরাং অন অ্যান এভারেজ এভরি পিপল ইন মেন অর উইমেন ইন বাংলাদেশ আর ক্যালসিয়াম ডেফিসিয়েন্ট। এক্সেস সল্ট ডিসপ্লেসেস ক্যালসিয়াম। WHO বারবারই বলছে যে 1 teaspoon of table salt is স্ট্যান্ডার্ড অ্যালোকেশন ফর এভরি ম্যান, কিন্তু যেটা বাংলা 5 গ্রাম হতে পারে। বাংলাদেশে এটা যে সবচেয়ে কম কনজিউম করে সেটাও 6.8 আপ টু 18.2 মিলিগ্রাম গ্রাম ডেইলি। সুতরাং হিউজ সল্ট কনজাম্পশন করছি। And high phosphate least calcium from bone, so সোডা দি worst culprit, যদি এটা আমাদের দেশে আসলে খুব কমন ফুড নয়, ড্রিঙ্ক নয়। ভিটামিন ডি, আমাদের বহু স্টাডি হয়ে গেছে, এভরি স্টাডি ফাউন্ড দ্যাট হাই প্রিভ্যালেন্স অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, কিন্তু সবচেয়ে রোবাস্ট স্টাডি যেটা আমাদের IPHN সম্পন্ন করেছে, পাবলিকেশন হয়নি, ডিসেমিনেশন হয়েছে, সেখানে তারা দেখেছে ওভারঅল বাংলাদেশে 68.7%, মানে প্রায় 70% পিপল আর ভিটামিন ডি ডেফিসিয়েন্ট। সুতরাং ভিটামিন ডি আমরা সবাই জানি যে ভিটামিন ডি বোন ফর্মিং অ্যাক্টিভিটিতে, অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিতে ওয়ান অফ দ্য মোস্ট ডমিনেন্ট ড্রাইভার। ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সিতেও আমাদের দেশে আছে। আমরা একটা স্টাডি পাবলিশ করেছি, ফারুক পাঠান স্যারও ছিলেন, যে আমরা আমাদের ডায়াবেটিক পপুলেশনের মধ্যে সিভিয়ার ডেফিসিয়েন্সি অফ ম্যাগনেসিয়াম পেয়েছি। প্রোটিন ইনটেক, পৃথিবীতে বাংলাদেশ প্রোটিন কনজামশনের লোয়েস্ট লেভেলে রয়ে গেছে। সুতরাং এভরি পারসন ইজ প্রোটিন ডেফিসিয়েন্ট, তো আমাদের সকলকে প্রোটিন কনজামশন বাড়াতে হবে। এখন বোন কেন উইকেন হচ্ছে, এইদিকে এখানে যদি দেখি, অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি এবং অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি একটা ব্যালেন্স থাকে, কিন্তু যেটা বোন যখন ডেভেলপ হয়, যেমন অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি প্রিডমিনেন্টলি থাকে, বোন লস যখন হতে থাকে তখন অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি থাকে। এন্ড বোন অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিতে অ্যাপ্রোপ্রিয়েট নিউট্রিশন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, অ্যাপ্রোপ্রিয়েট ক্যালোরি, প্রোটিন আর আদার মিলার থাকতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হাঁটলেই হবে না, তাহলে কি হবে, রেজিস্ট্যান্ট অ্যাক্টিভিটি থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হরমোনাল স্ট্যাটাস থাকতে হবে, হরমোনাল কি কি ডেফিসিয়েন্ট থাকতে হবে একটু পরে দেখাচ্ছি, এন্ড জেনেটিক অ্যাসোসিয়েশন থাকতে পারে রেস এন্ড ফ্যামিলির মধ্যে। তাহলে পিক বোন মাসের পরে এইজিং একটা বড় গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু মেইন কজ তাহলে কি হচ্ছে, মেনের ক্ষেত্রে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি, ওমেনের ক্ষেত্রে এস্ট্রোজেন ডেফিসিয়েন্সি বোন লসের অন্যতম কারণ। তাহলে এখানে কিন্তু আমরা যদি দেখি হাই পিটিএইচ ভিটামিন ডি ডেফিসিয়েন্সিও করতে পারে, অথবা সরাসরি যদি হাইপার প্রাইমারি অর সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম থাকে, সেখানেও পিটিএইচ বেশি থাকবে, যেগুলো অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিকে বাড়াবে। কিন্তু এইগুলো আমরা কিছু মার্কার ব্যবহার করতে পারি, যেগুলো ওই মার্কারগুলো আমাকে হেল্প করবে, যেগুলো ডায়াগনোসিস, যেটা আমাদের পার্ট নয়। তাহলে এখন
প্যাথোফিজিওলজির অন্য একটা গুরুত্বপূর্ণ অংশ হলো যে রিস্ক ফ্যাক্টর, তাহলে পোটেনশিয়ালি মডিফাইবল, সেগুলো আগে বলছি কারণ দে আর মডিফাইবল। তাহলে কারেন্ট স্মোকিং বন্ধ করতে হবে। লো বডি ওয়েট, তাহলে আমরা যদি বার্থ ওয়েট যদি থাকে সেটা আমরা আগে থেকে খেয়াল করতে পারি। ইনএডুকেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্পেশালি রেজিস্ট্যান্ট অ্যাক্টিভিটি যাদের কম আছে। আর্লি মেনোপজ, যত আগে মেনোপজ হবে তত বোন লসের চান্স বেশি। প্রলং মেনস্ট্রুয়াল এমেনোরিয়া, প্রিমেনস্ট্রুয়াল এমেনোরিয়া, সেটার সাথে স্ট্রং অ্যাসোসিয়েশন রয়ে গেছে। লো ক্যালসিয়াম ইনটেক একটু আগে বলেছি, যাদের হাই অ্যালকোহল কনজাম্পশন, যেটা বাংলাদেশের জন্য আসলে খুব বেশি প্রবলেম নয়। ইম্পেয়ার্ড আইসাইট, সেটা স্যার বলেছেন রিকারেন্ট ফলস অ্যান্ড পোর হেলথ অর ফ্রাইলিটি। নন মডিফাইবল, তাহলে প্রায়র ফ্র্যাকচার ইন অ্যাডাল্টহুড, ফ্যামিলি হিস্ট্রি অফ অস্টিওপোরোসিস ফ্র্যাকচার, ফিমেল সেক্স, লো পিক বোন মাস অর আর্লি মেনোপজ। অ্যাচিভড পিক বোন মাস ফিমেলে একটু কম হয়, কিন্তু যে কোনো মানুষেরই পিক বোন মাস যত কম হবে তারপরে অস্টিওপেনিয়ার সময় সে হয়তো অস্টিওপোরোটিক হয়ে যেতে পারে। অ্যাডভান্স এজ, ককেশিয়ান রেস অ্যান্ড ডিমেনশিয়া। আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। তাহলে কি হাইপোগোনাডাল স্টেটস, তাহলে প্রি ম্যাচিউর মেনোপজ, টার্নার সিনড্রোম, ক্লিনেফেল্ডার সিনড্রোম, আদার প্রাইমারি সেকেন্ডারি হাইপোগোনাডাল স্টেটস, লো ইস্ট্রোজেন, এমেনোরিয়া যদি পিরিয়ড মোর দেন 6 মান্থ হয়, হাইপারপোলেকটেমিয়া, এটা কিন্তু এই রোগীর সংখ্যা অনেক কম নয়, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, অ্যাথলেটিক এমেনোরিয়া, এগুলা সব। এন্ডোক্রাইন কন্ডিশনের মধ্যে কি কি হতে পারে? কুশিং সিনড্রোম, হাইপারপ্যারাথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 2 ডায়াবেটিসের সাথে সরাসরি অ্যাসোসিয়েশন নয়, কিন্তু পোর গ্লাইসেমিক কন্ট্রোল ফর লং টাইম, এটা আমরা যে পাবলিকেশন করেছি, আমরা যখন বাডেমে থাকার সময় ফারুক পাঠান স্যার, আমি, ডাক্তার এম সাইফুদ্দিন, সেখানে কিন্তু আমরা পোর গ্লুকোজ কন্ট্রোলের সাথে স্ট্রং অ্যাসোসিয়েশন পেয়েছি। অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, অ্যাক্রোমেগালি অ্যান্ড হাইপোগোনাডিজম। এখানে 2-3টা ফ্যাক্টর আমি হাইলাইট করি। একটা হলো যে হাইপারথাইরয়েডিজম, তাহলে যদি একটা পেশেন্টের থাইরয়েডোক্সিকোসিস থাকে এবং এটাকে ইউথাইরয়েড করতে আমরা লং টাইম নেই, তাহলে দিস ক্যান কজ বোন লস, তাহলে অ্যারাউন্ড 3 ইয়ার্স। কিন্তু যদি হাইপোথাইরয়েডিজম হয়, তার জন্য থাইরয়েড রিফ্লেকশন পাচ্ছে, অনেক রোগী লস টু ফলো আপে থেকে যায়, দীর্ঘদিন পরে আসে, এবং ওই রোগীগুলা যদি এক্সপোজার টু এক্সেস থাইরোক্সিন থেকে যায় লং টাইম, তারাও কিন্তু বোন লস হতে পারে। সেজন্য কিছু কিছু গাইডলাইন আছে যারা বলেছে যে এভরি পেশেন্ট উইথ হাইপারথাইরয়েডিজম should be screened for bone density. Nutrition and gastrointestinal disorder, তাহলে malnutrition, lactose intolerance, parenteral nutrition, malabsorption syndrome, especially celiac disease and Crohn's disease, gastrectomy, এটা কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ। অনেক সময় আমরা যে বেরিয়ারিক সার্জারি করি সেক্ষেত্রে সিভিয়ার ক্রনিক লিভার ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্টাইলোসিস হতে পারে, মাল্টিপল মায়োলোমা, লিউকোমিয়া, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া থ্যালাসেমিয়া। আমরা একটা বিশাল স্টাডি কন্ডাক্ট করছি বাংলাদেশ, আমাদের বিএসএম গ্র্যান্টে। আমরা আশা করি আগামী থ্যালাসেমিয়া ডে এর আগেই সেটি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। অস্টিওজেনেসিস ইমপারফেক্ট রেয়ার কেস, মারফান সিনড্রোম সেটাও রেয়ার, আর্লেস ডেলনোর সিনড্রোম এটাও রেয়ার কেস। আদার ডিজঅর্ডার কি হতে পারে? ইমোবিলাইজেশন ডিউ টু এনি কজ, সিওপিডি, এটা কিন্তু বাংলাদেশের জন্য ভেরি কমন কন্ডিশন। মাল্টিপল স্ক্লেরোসিস এবং সার্কোইডোসিস নট কমন। সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েড, এটা নিয়ে আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। তাহলে এটা হতে পারে আইট্রোজেনিক, এটা হতে পারে অ্যাবিউজ, বিশেষ করে ড্রাগ সেলার। অল্টারনেটিভ মেডিসিন যেগুলো আছে আপ টু হোমিওপ্যাথি, তার বিশাল অংশের মধ্যে ইনজুডিশিয়াস ইউজ অফ গ্লুকোকর্টিকয়েড রয়ে গেছে। সাইটোটক্সিক ড্রাগ, এগুলো আসলে আমাদের উপায় নেই, অনেক সময় ব্যবহার করতে হচ্ছে। সাইক্লোস্পোরিন, অ্যান্টিকনভালসেন্ট আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে, স্পেশালি হেপারিং ইউজ, এবং আমরা এই কোভিড আরো অনেক বেশি করেছি। এক্সেসিভ থাইরয়েড, ব্যাখ্যাটা আমি একটু আগে বলেছি। তাহলে এখন আমার আজকে এ পর্যন্তই। এরপরে আমার মনে হয় স্যার যদি তসলিম স্যার থাকেন তো ভালো, না হলে আমরা সেশনের পরে জয়েন করব। থ্যাংক ইউ এভরিবডি ফর লিসেনিং টু মি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার ফর ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। আমার মনে স্যার আমি আমাদের আরেকটা প্রেজেন্টেশন বাকি আছে, তারপর আমরা কোশ্চেন নিব। আর আমরা একটা কথা বলে রাখি, কিন্তু আমরা কিন্তু এই 3টা প্রেজেন্টেশন নিয়ে একটা পাবলিকেশন করার প্ল্যান অলরেডি করে ফেলছি এসকেফের সৌজন্যে, এবং আশা করি এটা একটা ক্লাসিক পাবলিকেশন হবে। এবং আপনারা কিন্তু লাস্টে আমরা একটা ফর্ম দিব, অন্তত আজকে আপনারা যারা উপস্থিত আছেন তারা ফর্মটা পূরণ করার চেষ্টা করবেন, অন্তত আপনাদেরকে যাতে আমরা প্রেজেন্টেশনটা পৌঁছাতে পারি। নাও ওভার টু প্রফেসর শেখ জিনাতারা নাসরিন ম্যাডাম ফর টুডেজ লাস্ট প্রেজেন্টেশন।
Can you see my presentation? Yes, madam. Thank you. Thank you very much. Well, at the outset of my talk, it's my pleasure and I'm honored, and I would like to extend my deep gratitude and thanks to the BD physician, especially Dr. Hassan, to arrange such a wonderful time given. Thank you very much. Honorable Chairperson, my voice. Well, my talk is actually osteoporosis and menopause. Already, we have listened the previous two talks, so my slides and my presentation will be very easier. তো আমরা যদি এইভাবে বলতে থাকি, আজকে আমার মেইন টক হবে যে osteoporosis and menopause. What is the relationship? How should we address the menopause lady? And what should we do for prevention of osteoporosis and osteoporosis related factors and fractures? Well, we all came to know, আমরা সবাই জানতে পেরেছি এতক্ষণে যে osteoporosis মানে একটা systemic skeletal disease characterized by low bone mass and microarchitectural deterioration, and that actually predispose fractures. That is the main thing. That osteoporosis is such a thing that it will predispose a fragility and fractures. And we have already mentioned that it is a silent disease. Why it is a silent disease? Many of healthcare providers, we don't know that patient is coming to us with osteoporosis, but we are not giving very emphasis to that. But when they're coming with fractures, only then we can understand, well, my patient had osteoporosis. So it is very important for us to be aware that patient might have silent osteoporosis. And already we have known that it's very, very unfortunate that every 3 seconds, one fracture is going on all over the world. And osteoporosis is the sorrows of women and men. Sorry. So my objectives of talk today, why osteoporosis is more common in menopausal women? What are the risk factors for these women? When should we actually suspect and diagnose? How to prevent osteoporosis and its related fractures? What is the treatment and role of MHT? I don't have any disclosure. If you have just looked this graph, I mean, you see, the age of menopause is very much constant since ancient period of time, but the longevity of the life expectancy is increasing every year, every day, and even it is 90 to 100 in some countries like Japan. In Bangladesh, the longevity of the women's life is about 74.5. So we can easily understand the huge number of women, and almost they will expend their more than half of 1/3 of lifespan or 1/2 of their lifespan in menopause and post beyond menopausal state. And then the consequence is the osteoporosis. So osteoporosis is not in Bangladesh. All over the world, it is a public health burden. So why we're so much concerned about osteoporosis? Because the osteoporosis results fracture, and that leads chronic pain, disability, depression, bed-bound, reduced quality of life, social isolation, loss of job, loss of self-esteem, depression, and huge expenditure, economic burden, and finally, the premature death. That is why we have to stop the osteoporotic fracture and osteoporosis. Just if we look at this graph, we can compare what is the burden of osteoporotic fracture in the world. We can see the incidence of osteoporotic fracture is very high, more than heart attack, more than stroke, and more than breast cancer. And unfortunately, if we go, if we in future go to 2050, the incidence of osteoporotic fracture will be very high, highest in the world in Asia, and we'll be the victim, no doubt. Risk factor I'm not going to discuss because already Dr. Selim Shahzada has beautifully mentioned. Just 1 or 2 points I want to emphasize here, that women are menopausal women are why they are more risk, because the gender, yes, the women are
basically genetically they are predisposed, ethnicity, you are Asian, and body size, women are smaller than men, so they are the vulnerable group. Sex hormone, yes, after menopause or menopause. Hello? Yes, ম্যাডাম বলেন শুনতেছি ম্যাডাম। শোনা যাচ্ছে? জি ম্যাডাম, ক্লিয়ার ম্যাডাম, ক্লিয়ার। Oh, thank you. The sex hormone. Well, estrogen is a bronchoprotective, but we all know that beyond menopause, estrogen almost diminishes. So that predisposes more osteoporosis and more fracture. And of course, body weight, I already mentioned. And Dr. Selim also mentioned peak bone mass is very, very less in case of the women. So these are the peculiar for women. And other risk factors are same for men and women. হ্যাঁ, পিক বোন ম্যাস আমরা বারবার বলছি, প্রফেসর তসলিম খুব সুন্দর করে বলেছেন, ডক্টর সেলিম শাহজাদা বলেছেন, এত গুরুত্ব দিচ্ছি কেন? বিকজ আমরা আনওয়্যার। ইভেন দেখা গেছে যে ইফ দ্য পিক বোন ম্যাস ইজ ইউজুয়ালি অ্যাচিভড বাই দ্য এজ অফ 20-25, and after that even we try much, we can't achieve peak bone mass anymore. Rather, it starts declining. So it is very important that the peak bone mass has to be achieved by time, because it plays an essential role in the risk of osteoporotic fracture, and which is occurring in later life. And very surprisingly, it is considered that increase of peak bone mass by 1 standard deviation would reduce the fracture risk by 50%. How amazing! সুতরাং আমাদের সারা দেশে এবং সকলকে যা আমাদের ডিসেমিনেশন করতে হবে, যা আমাদেরকে ছোটবেলা থেকে ইয়াং মাদার, চিলড্রেন, অ্যাডাল্টহুড, everybody has to be aware of peak bone mass achieving. I mean, তাদের খেলা করতে হবে, বাইরে সূর্যরশ্মিতে পেতে হবে, প্রত্যেকটা স্কুলে কলেজে এটি কিন্তু না চালালে আমরা 2050-তে হাইয়েস্ট ফ্র্যাকচারে ভুগবো। খাবার দাবারের কথা বলবো আমরা। এই গ্রাফটি কিন্তু বলেছে যে yes, the men and women both actually achieve the peak bone mass by the age of 20 and then remain almost constant. But look at this graph. As soon as menopause is reached, during the transition of menopause, the peak bone mass starts to decline. That is, women are losing bone mass, and some women are very fast bone loser. That could be genetically predisposed. So we have to identify those women who are fast bone loser. Then we have to take action. Action na nile, ultimately they will go for the fractures. Both men and women, all of them, by the age, they have declined bone mass density, but women, because of menopause, they are having much bone loss. And we have seen by the slide of Dr. Selim Shahzada that every year, 3.5% bone loss already happened in a menopausal woman within 5 years of the menopause. So this is a very crucial, and we have to address in this time. And this slide is showing that BMD loss increased substantially in the late perimenopause. This is the late perimenopause and beyond menopause. So whenever women are coming, which is suspicious for, osteoporosis, immediately we have to take action. We have to go for a screening. We have to go for diagnosis. We have to early intervene them. Well, we all know, I just will say a few things. We all know the bone is a living tissue. Every day there is wear and tear. There's a resorption and bone formation. So, and estrogen is a very, very helpful because it enhances the osteoblastic activity. On the other hand, it reduces the osteoclastic activity. So bone formation is more and bone resorption is less. And that also actually, it inhibits the rankle to activate the osteoclast. That is the beauty of estrogen. And so women, when they are near the menopause, they are more prone because estrogen is deficient. So whenever they are coming with us with the history of musculoskeletal pain, sometimes it is silent, but with the weight loss, what are being shown by Professor Taslim excellently, that what could be the presenting symptoms. Even they could be silent. So we have to go for the detailed history taking. And we have to do the physical examination as much as possible. And of course, we need to go for diagnosis. And diagnosis is best achieved by DEXA and TVS. This is the trabecular bone score is also helping us. And X-rays, at a late phase. Now, of course, blood should be
done for all the tests, what Dr. Salim showed, so I'm not going into details. What I want to emphasize here, that whenever the women are coming with this sort of suspicious osteopenia or osteoporosis, we have to go for the fracture risk assessment tool. I mean, all we know that we can use the FRAX, even in Bangladesh, there is a Bengali translation. We can use our FRAX, which will give us a rough idea that what is the probability of fracture of these women in the next 10 years of age. And, you know, though DEXA will be actually diagnosed, but of course, if there's any suspicions of osteoporosis or if the women are a risk factor, then we can go for the DEXA. And diagnosis is made by the presence of fragility fracture. Fragility fracture means that women or men, whoever he or she is, if they fractured their hand or forearm or wrist with the minimum trauma, I mean, that was not supposed to do fracture. That minimum trauma, when produces the fracture, that is called the fragility fracture. And that actually masks underneath osteopenia or osteoporosis. And BMD, I'm not going to discuss because already Professor Taslim showed when osteoporosis is called, when osteopenia is called. Just I want to mention here osteoporosis when the BMD score is below minus 2.5 standard deviation. So once we are sure about our diagnosis, what is our next goal? Roadmap to healthy bone aging. We have to give all our effort for the women to have healthy bone, healthy aging, prevent further osteoporosis, prevent further osteoporosis-related fractures. And bone health, healthy bone, that go hand in hand, physical activities, nutrition, and hormones. Well, if we talk about the non-pharmacologic measures of healthy bone aging, we have already heard, but I want to mention here again the peak bone mass density. So every healthcare provider should emphasize whenever the children are coming, whenever the young adolescents, men and boys and girls are coming, when young men and women are coming, ask them to do the exercise, to have achieved the calcium and vitamin D and sunlight. Of course, we have to advise all our patients to eliminate or minimize the potentially reversible or modifiable risk factors. I mean, who are sedentary? That is a risk factor, right? So we have to tell them move and move. We have to advise them what is the importance of moving, what is the importance of exercise. Similarly, somebody is a smoker. So we have to tell them, we have to quit the smoking with a reasonable explanation. Otherwise, they won't be motivated. And preventive strategy actually include, of course, proper nutrition, ekdom exercise, and lifestyle modification. But we have to remember for the older adult people, particularly who are already suffering from osteoporosis, should be counseled for fall prevention strategies. This is very, very important. We have already heard from our previous speakers. And reduction of the sedatives and hypnotic medication. তারা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান, অন্ধকারে চলতে গিয়ে তাদের চোখের পাওয়ার কম থাকছে, বাথরুম ভিজে রয়েছে, কার্পেটস মানে স্ক্রিজেস রয়েছে, এগুলো আমাদের একদম মানে ফল প্রিভেনশন ফ্রেন্ডলি হাউস এগুলো আমাকে বানাতে হবে, এর পেশেন্টকে বলে দিতে হবে। ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রোটিন, আমাদের যখন বয়স হয়ে যাচ্ছে আমরা মনে করছি both men and women, we don't have any wear and tear, we are not growing anymore, so what is the point of taking protein? But প্রোটিন খাওয়াটি খুবই জরুরি। হ্যাঁ, আমাদের প্রান্তিক জনগোষ্ঠীতে হয়তো আমরা অত বেশি প্রোটিন দিতে পারবো না, তবে একটি ডিম কিন্তু এনাফ to maintain the protein for that day. সুতরাং এইটুকু কিন্তু আমরা পেশেন্টকে বলে দিতে পারি। হ্যাঁ, ভিটামিন ডি, ক্যালসিয়ামকে আমরা বারবার দেখেছি, খুবই গুরুত্ব দিয়েছি আমরা। তো সুতরাং পেশেন্ট কিন্তু আর বুঝতে পারবে না যে ক্যালসিয়াম বা ভিটামিন কোথায় মানে কতটুকু খেতে হবে। Though the recommended requirement for postmenopausal women is 1000 to 1200 milligram and younger women 1000, and recommended intake of vitamin D is 800 international unit daily. And you know, we have to tell the women or men the source of vitamin D key.
তাদের বলতে হবে যে আপনারা সূর্যরশ্মিতে যাবেন, আপনারা সকাল 10টা থেকে 2টোর ভেতরে যে সূর্যরশ্মি রয়েছে সেটি আপনাদের গায়ে লাগাবেন অ্যাটলিস্ট 15 মিনিটস আ ডে। আপনারা কড লিভার অয়েল খেতে চেষ্টা করবেন, আপনারা পনির খাবেন, মিল্ক খাবেন, ইয়োগার্ট খাবেন, চিজ খাবেন, ছোট ছোট মাছ খাবেন। এগুলো না বললে ওরা ঠিক বুঝতে পারবে না যে কোথা থেকে তারা ভিটামিন ডি পাবে বা কোথা থেকে তারা ক্যালসিয়াম পাবে। আমাদের দেশে কিন্তু গ্রিন ভেজিটেবলস প্রচুর রয়েছে, সুতরাং ওদের যদি আমরা শুধু বলে দিই যে আপনি আপনার এই ক্যালসিয়ামটি প্রেসক্রিপশন দিয়ে দিয়ে আপনি এটি খাবেন, তাহলে কিন্তু হবে না। আমাদের বলতে হবে যে ক্যালসিয়াম রিচ সোর্স কি কি রয়েছে। আমাদের দেশে প্রচুর দুধ রয়েছে, দই রয়েছে, ব্রোকলি রয়েছে, ঢ্যাঁড়স রয়েছে, ছোট ছোট মাছ রয়েছে, বাদাম, আমাদের চিনে বাদামই যথেষ্ট, ডিম রয়েছে। এগুলো যদি তারা খান ঠিক মতো তাহলে তাদের ক্যালসিয়াম ইনটেকটা অনেক বাড়বে। দরকার পড়লে আমাদের বুঝিয়ে দিতে হবে যে 1 গ্লাস মিল্কে কতটুকু ক্যালসিয়াম পাওয়া যায়। তবে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু gain all the calcium requirement from the dietary source. So ultimately you have to prescribe the calcium and vitamin D. এক্সারসাইজ, আমরা বারবার এক্সারসাইজ, আমাদের দুজন প্রিভিয়াস স্পিকার বারবার গুরুত্ব দিয়েছেন, এক্সারসাইজ বলেছেন কেন করতে হবে। I mean, unless we motivate our patient that exercise has a great role, they won't do that. কিন্তু এখন তো আমাদের মানে আমরা বাংলাদেশে একেবারে অস্টিওপোরোসিসের মুখে চরম জায়গায় রয়েছে, বোম ব্লাস্টের মতো। সুতরাং আমাদের সকলকে দায়িত্ব নিয়ে সুন্দরকে তাদের বুঝিয়ে বলতে হবে you have to do the exercise. হ্যাঁ, এখন ওয়েট বেয়ারিং এক্সারসাইজ বললে ওরা ভয় পেয়ে যাবে, সুতরাং আমরা ছোট্ট করে বুঝিয়ে, সহজ করে বুঝিয়ে আমরা যদি এক্সারসাইজের কথা বলি তাহলে আমাদের পেশেন্টরা খুব বুঝতে পারবে যে আপনার শুধু হাঁটলেই হবে না, সাথে একটু যদি সম্ভব হয়, অনেকের পায়ে ব্যথা থাকে, সামটাইমস ইটস ডিফিকাল্ট, তারা অর্থোপেডিক ডক্টরের সাথে পরামর্শ করে তারা অ্যারোবিক এক্সারসাইজ করবেন। অ্যাটলিস্ট যদি আমরা সকল উইমেনকে বলতে পারি যে 150 মিনিট ইন আ উইক ইফ দে পারফর্ম এক্সারসাইজ, দ্যাট ইজ এনাফ। হ্যাঁ, এরপরেও একটু মাসেল স্ট্রেনিং, তারপর আমরা স্ট্রেনিং এক্সারসাইজ এগুলো করতে বলবো, কেননা এই বয়সে কিন্তু অস্টিওপোরোসিস পাশাপাশি সার্কোপেনিয়া হতে পারে। সার্কোপেনিয়া হচ্ছে যেমন অস্টিওপোরোসিস হচ্ছে বোন লস, একেবারেই ভঙ্গুর বোন হয়ে যাচ্ছে, ব্রিটল বোন হয়ে যাচ্ছে, তেমনি সার্কোপেনিয়া মানে মাসল মাসও কমে যাচ্ছে, মাসলের অংশ, মাংসপেশি কমে গিয়ে আমাদের চামড়া ঝুলছে। তো সেটি কিন্তু ব্যালেন্স মেনটেন করতে পারে না, পরে ফল খুব বেশি হয়। সুতরাং এইটি একটি সময় আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিতে হবে যে এক্সারসাইজ করতে হবে, স্ট্রেনিং এক্সারসাইজ করতে হতে পারে, মাসল স্ট্রেনিং করতে হবে, যাতে তারা ফল প্রিভেনশন করতে পারেন এবং অস্টিওপোরোসিস থেকে রক্ষা পেতে পারেন। এইটুকু সুন্দর করে বুঝিয়ে দিতে হবে যে it improves bone mass, reduces fracture fall and improves bone density. It is evidence-based that exercise improves the bone density in everywhere. সুতরাং আমাদেরকে, আমি শেষ করব না, কিন্তু এটা বলতে চাইছি যে উইমেন, মেনোপজাল উইমেন, দে আর মোর প্রন টু হ্যাভ ব্রিটল বোন, ফ্রেজাইল বোন, এবং খুব দুঃখজনক হলেও ইট ইজ ট্রু, আর দে আর দ্য সাফারার। সবচেয়ে কষ্ট হয় স্পাইন, যখন আর কি স্পাইনের ভার্টিব্রাতে ফ্র্যাকচার হচ্ছে, হিপ ফ্র্যাকচার, রিস্ট ফ্র্যাকচার। ইট ইজ আই মিন সরোজ অফ বেডরিডেন। শুধু তার নিজের নয়, পুরো ফ্যামিলির ইট ইজ এ পুরো সোশ্যাল ইকোনমিক বার্ডেন হয়ে যায়। সুতরাং এটিকে আমাদের রোধ করতেই হবে। আগেকার দিনে আমরা রোধ করতে পারিনি, কিন্তু এখন অনেক চমৎকার ড্রাগ বেরিয়েছে যার সাহায্য নিলে আমরা এগুলো করতে পারি। আমরা যদি সরোজ অফ হিপ ফ্র্যাকচার দেখি, আমরা অলরেডি জেনেছি যে একবার হিপ ফ্র্যাকচার হলে উইদিন এ ইয়ার দ্য মর্টালিটি ইজ ভেরি হাই, 36%। এটি মানাই যায় না যে একটা হিপ ফ্র্যাকচারের জন্য উইদিন এ ইয়ার আমরা উই আর লুজিং আওয়ার ফ্যামিলির নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট পার্সন। সুতরাং এটি আমাদের রোধ করা দরকার। তেমনি ভার্টেব্রাল বা স্পাইন ফ্র্যাকচারে আমরা দেখতে পারি যে একেবারে অ্যাক্টিভ মানুষগুলো কিভাবে বাঁকা হয়ে যাচ্ছেন এবং চলার পথটি কত দুর্গম হয়ে যাচ্ছে তাদের জন্য, তাদের লস অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড রিসোর্স পার্সনগুলো আমরা হারিয়ে ফেলছি। সুতরাং এই যে আমরা অস্টিওপোরোসিস নিয়ে আজকে এত কথা বলছি কেন? কারণ ইট ইজ এ সাইলেন্ট ডিজিজ, ইট ইজ এ সাইলেন্ট কিলার। এরা আমাদের পেইন করছে, দে আর প্রডিউসিং যে ক্রনিক পেইন, অ্যান্ড দ্যাট পেইন মেড বেড বাউন্ড. So reduced mobility, and that reduced mobility enhances the bone resorption and more osteoporosis and fracture. So আমাদের এই সাইকেল ভাঙতেই হবে সকলে মিলে, যদি আমরা সবাই সুস্থ থাকতে চাই, হেলদি রোড ম্যাপ অফ এজিং প্রসেস করতে চাই। ওয়েল, আমি নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বলেছি, এখন ট্রিটমেন্ট।
যদিও আমাদের খুব চমৎকার করে আমরা প্রিভিয়াস স্পিকারের কাছে ট্রিটমেন্ট শুনেছি, তবে আমরা বলবো যেটি জিনিস আমি বলতে চাইছি যে ট্রিটমেন্টটা কখন আমরা স্টার্ট করব। আমরা খুব স্কেয়ার্ড যে মেডিকেশন নেব অস্টিওপোরোসিসের জন্য, কত রকম সাইড এফেক্ট হচ্ছে। আবার আমরা হেলথ কেয়ার প্রোভাইডার্স, আমরা ভাবি আমরা দেব, আমরা ভয় পাই যে এগুলো দিতে যাবো কিনা, অনেক রকমের একটা ডায়ালেমা কাজ করে। But there's a clear-cut guidelines, and many guidelines are telling that যদি ফ্র্যাক্স স্কোর করে আমরা বুঝতে পারি যে এই মানুষটির 10 years probability of hip fracture is more than 3%, এবং 10 years probability of major osteoporotic fracture 20%, তখন কিন্তু বসে থাকলে চলবে না, অবশ্যই আমরা ট্রিটমেন্ট দেব, অবশ্যই। এটা ফার্মাকোথেরাপি দিতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন শুধু করলে কোনো কাজ হবে না, এর সাথে ফার্মাকোথেরাপি অবশ্যই যোগ দিতে হবে। আর এমনও হয়েছে কিছু গাইডলাইন বলেছে যে অনেক সময় ফ্যাক্স করতে পারছি না, হয়তো আমরা ওই ডাউনলোড করতে পারলাম না, পেশেন্ট ক্লিনিকে পেয়েছি, তখন কিন্তু ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হবে। এবং ইট ইজ টোটালি ডিপেন্ডিং আপন আওয়ার ক্লিনিক্যাল আইজ, আওয়ার এক্সপেরিয়েন্স অ্যান্ড আওয়ার অ্যাসেসমেন্ট, যে উই হ্যাভ টু অ্যাসেস দ্য পেশেন্ট, হোয়াট ইজ হার রিস্ক প্রোফাইল, হাউ মাচ শি ইজ সাফারিং, what is the benefit or risk of the medicine if we give her, what is the cost of the medication. আমরা ডেনোসোমাবের কথা বলেছি, but it's very expensive. আমরা টেরিপারাটাইডের কথা শুনেছি, it's expensive. সুতরাং সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু জাজ করতে হবে। এবং অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট কিন্তু আমরা জিপিও দিতে পারি, and every country they are doing that. হ্যাঁ, অর্থোপেডিশিয়ান দিতে পারেন, রিউমাটোলজিস্ট দিতে পারেন, এন্ডোক্রাইনোলজিস্ট দিতে পারেন, আমাদের গাইনোকোলজিস্ট দিতে পারি। সুতরাং আমাদের সকলকেই কিন্তু এই ফ্র্যাক্স নিয়ে জানতে হবে, বুঝতে হবে এবং পেশেন্ট প্রোফাইল করে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হবে। আর ন্যাশনাল অস্টিওপেডিক ফাউন্ডেশন সোসাইটি তারা তো বলেই দিয়েছে যে নো ডাউট যদি টি স্কোর ডেক্সাতে আসে osteoporosis that is less than -2.5, we have to start our treatment, pharmacologic treatment. আমি আর একটু নিয়ে বিশেষ কথা বলবো না, শুধু এইটুকু বলতে চাইছি যে দু ধরনের ট্রিটমেন্ট রয়েছে। সেটি হচ্ছে, একটি হচ্ছে যে অ্যান্টি রিজর্পটিভ, অ্যান্টি রিজর্পটিভ মানে, এটা আমি একটু বলতে চাই, অ্যান্টি রিজর্পটিভ মানে রিজর্পশনকে কমিয়ে দিবে, যেমন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, রেলক্সিফেন অ্যান্ড বিসফোনেট গ্রুপ অ্যান্ড ডেনোসিমাব, these are all anti-resorptive. On the other hand, anabolic hormone রয়েছে যেগুলো টেরিপারাটাইড। এটি হয়ে গেছে। আচ্ছা, আমি অ্যানাবলিক হরমোনটা বলতে চাচ্ছিলাম। সুতরাং আমাদেরকে there's no head to head comparison between each of the treatment, তবে এটি বলবো যে আমরা অলরেডি শুনেছি খুব সুন্দর করে যে কি কোন ড্রাগ কিভাবে কাজ করছে। তো আমি একটু এমফাসাইজ দেব হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটিকে আমরা বলে থাকি মেনোপজ হরমোন থেরাপি। এবং মেনি অফ দ্য স্টাডিজ চমৎকার করে বলেছে যে যদি 3 years হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা মেনোপজ হরমোন থেরাপি না হয়ে থাকে, তাহলে বোন ডেন্সিটি ইনক্রিজ করবে। সুতরাং ইট ইজ এন অ্যামেজিং ড্রাগ। ঠিক WHI সকলে জানেন হয়তো, উইমেন্স হেলথ ইনিশিয়েটিভ ব্যাক ইন 2002, they got huge study and they showed that bone density at lumbar vertebra and in femur increased 4.5 to 3.7 respectively with MHT. সুতরাং MHT কে কিন্তু আমাদের ফ্রন্ট লাইনে নিয়ে আসতে হবে in regards to osteoporosis, not only vasomotor symptoms. And দেখা গেছে অনেক রিসার্চ করে আমরা দেখতে পেয়েছি যে মেনোপজ হরমোন থেরাপি has got a tremendous role, because আমি একটা ছোট্ট ছবি দিয়ে বোঝাতে চাইছি। এই যে এস্ট্রোজেন যখন দেবো আমি পোস্ট মেনোপজাল উইমেনকে, আমরা তখন কি করবে, যে অস্টিওব্লাস্ট গুলো রয়েছিল একেবারেই ঘুমিয়ে, তাদেরকে যেটুকু আছে অ্যাপোপ্টোসিসকে রোধ করবে, অক্সিডেটিভ স্ট্রেসকে রোধ করবে। এবং আজকাল বলা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস, pro-inflammatory markers are the killer of bone tissue. On the other hand, এই যে অস্টিওক্লাস্ট যাদের রয়েছে তাদের অ্যাপোপ্টোসিস বাড়িয়ে দিবে, র্যাঙ্কেল ইন্ডিউস যে ডিফারেন্সিয়েশন হয় বোনের রিজার্পশনের জন্য সেটিকে কমিয়ে দিবে। অ্যাজ এ রেজাল্ট there is bone
formation will be better. So একটু হলেও তারা কিন্তু bone formation, bone mass density বাড়াচ্ছে এবং তারা osteoporosis prevention-এ কিছু অনেকটা role play করছে. So MHT may be used as a prevention of treatment for osteoporosis and the early postmenopausal symptomatic women unless there's any contraindication. Definitely এটা তো সব ড্রাগের জন্য আমরা যখন দেব সুন্দর করে হিস্ট্রি দিয়ে কন্ট্রাইন্ডিকেশন রয়েছে কিনা দেখে তারপরে আমরা কেস সিলেকশন করব. আচ্ছা, আরেকটি যেটি বলছি এটা কিন্তু সকলের জন্য বলা যে MST should not be started just because of bone resorption or bone protection. যেমন এটা US task force study, prevention study বলেছে don't use it as a primary prevention. কিন্তু এখন আবার এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছে, অনেক মাল্টি সেন্টার স্টাডি শুরু হয়ে গেছে যে whether we can use estrogen therapy as a preventive therapy for the bone loss or osteoporosis. So আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা সকলেই পাই, বিশেষ করে এন্ডোক্রাইনতে পাচ্ছি আমরা সেটা, যে প্রাইমারি মানে যখন প্রাইমারি ওভারি ইনসাফিসিয়েন্সি উইমেন আসছে অথবা প্রাইমারি প্রিম্যাচুর মেনোপজ উইমেন আসছে, তাদের কিন্তু মেনোপজ হরমোন থেরাপিটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট। এটি কিন্তু ইন্টারন্যাশনাল মেনোপজ সোসাইটি থেকে পজিশন পেপারও বেরিয়েছে এবং বলেছে। These are all evidences of hormone replacement therapy for prevention of postmenopausal osteoporosis. Well, আমরা ফার্মাকোথেরাপি জেনেছি, আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির কথা বারবার বলেছি, যে ইট হ্যাজ এ ট্রিমেন্ডাস রোল। হ্যাঁ, অল্টারনেটিভ থেরাপি রয়েছে, যেমন আমরা অলরেডি ডিসকাস অ্যাবাউট দ্য ক্যালসিয়াম, ভিটামিন, ক্যালসিটন, অনেকগুলো রয়েছে, কিন্তু এভিডেন্স বেস হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি। এবং এই যে ফাইটোএস্ট্রোজেনের কথা বলা হয়, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি এভিডেন্স বেস। সুতরাং উই নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য ফাইটোএস্ট্রোজেন ইন দ্য মার্কেট, লাইক রেড ক্লোভার রয়েছে, ব্ল্যাক কোষ রয়েছে, আমরা ইচ্ছে মতো অস্টিওপোরোটিক উইমেনদের দিচ্ছি, সেটি কিন্তু ঠিক নয়। এক্সারসাইজের তো চরম রোল রয়েছে, তবে ইদানিং কিন্তু দেখা যাচ্ছে যে যোগা, আকুপাংচার অ্যান্ড চিরোপ্র্যাকটিক কেয়ার, দে হ্যাভ এ ভেরি গুড রোল, এটা এখন বলা হচ্ছে। তবে টপ অফ দ্যাট, যে আমি যদি ফার্মাকোথেরাপি ইউজ করতে যাই, আমার অ্যানাবলিক হরমোনের মধ্যে ওটি তো একদম ফ্র্যাকচার হলে করব, কিন্তু ভেহেমেন্টলি অ্যান্টি রিজর্পটিভ হিসেবে আমরা এমএইচটি, বিসফোনেট এবং ডেনোসুমাব ইউজ করতে পারবো। সুতরাং আমি যদি if I would like to conclude my slide in this way, যে osteoporosis and its complications are common cause of morbidities and mortalities and sorrows of women and men. All healthy adults should be counseled about measures to prevent osteoporosis, not in the later age. That should be in the early young age. আমি বারবার বলেছি যে আমাদের সমাজে ছড়িয়ে দিতে হবে এখনই, যে young children, adolescent, young adult, all has to maintain their achieve the peak bone mass, including the adequate calcium, protein, vitamin D, sunlight, and participating in weight-bearing exercise, and of course, avoiding the tobacco, bone toxic agent, যেটি খুব সুন্দর করে ডক্টর সেলিম বলেছিলেন, যে আমাদের অ্যান্টিকনভালসেন্ট, তারপর আমাদের গ্লুকোকর্টিকয়েডস, মেথোট্রেক্সেট, সো ওগুলো দিকে আমাদের নজর দিতে হবে। অ্যালকোহল আমাদের খুব বেশি নেই, সুতরাং দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট ভেরি ডিমান্ডিং। তবে উইমেন শুড বি স্ক্রিন ফর osteoporosis, all women at the age of 65. এখানে কোনো সন্দেহ নেই, এটা একেবারে গাইডলাইন। কিন্তু আমাদের যখন আমরা ক্লিনিশিয়ান মনে করব যে না, তার তো রিস্ক ফ্যাক্টর রয়েছে, তখন মেনোপজের সময় 50-তে, 55-এ যখনই মনে করবো she is at higher risk and if she has got some fragility fracture, we have to go for best screening for them like DEXA, TBS. And যখন আমরা already having diagnosis of osteoporosis, we should offer pharmacologic therapy. Choice of therapy should be based on the safety, cost, patient preference, patient profile, and the clinician, and rapport between the two people. I mean, there should be shared decision. Finally, MHT has tremendous role for osteoporosis and fracture prevention, so it should be offered, it should be highlighted to all women when it is indicated. দেখুন, এই মহিলাটি কিন্তু 72 years old, তিনি একেবারে এভারেস্টের চূড়ায় উঠেছেন, and Guinness Book-এ তার নাম উঠে এসেছে, she is a Japanese lady. So let's move and have healthy aging like this women. Thank you very much for kind listening. Thank you very much. থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। আসলে তিনটা অসাধারণ প্রেজেন্টেশন আমরা শুনলাম। তবে ম্যাডাম, আপনার এখন পর্যন্ত যে ফিটনেস আছে, আপনিও এভারেস্টের একটা ট্রাই করে দেখতে পারেন, আপনি করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে প্রচুর কোশ্চেন আসছে, কিছু কোশ্চেন তো আমি নিবই, কিন্তু আমি প্রফেসর মোহাম্মদ ফারুক পাঠান স্যারের কাছ থেকে কিছু শুনবো। আর তিনটা প্রেজেন্টেশনের যদি আপনি স্যার আপনি আপনার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন স্যার। Thank you very much.
শুনতেছেন তো না? শোনা Clear, যাচ্ছে sir, তো? clear. প্রথমে যে ধন্যবাদ জানাই বিটি ফিজিশিয়ান পার্টিকুলার ডক্টর ইয়াসিন খানকে আমাকে ইনভাইট করার জন্য, যে চেয়ারপারসন অফ দিস সেশন। আসন্ন যে আমাদের অস্ট্রেলিয়া ডে আসতেছে, সেটাকে মাথায় রেখে যে আপনারা করেছেন, এটা মোস্টলি এটা অনেক প্রোগ্রাম এমন ফিজিশিয়ান। আমার কাছে এটা খুবই ভালো লাগছে যে এই ধরনের অ্যানোয়াস প্রোগ্রাম খুবই ইম্পর্টেন্ট। কেন বলছি আমরা? কারণ আমরা যা দেখতেছি ফ্রম দ্য তথ্য প্রবদ্ধ বিষয় থেকে, যে প্রিভিলেন্স স্টাডি থেকে দেখতেছি যে দিন দিন অস্টিওপোরোসিস বাড়ছে এবং অস্টিওপোরোসিস ফ্র্যাকচার সংখ্যা বাড়ছে, এবং অদূর ভবিষ্যতে আমার এশিয়ান কান্ট্রিতে দেখা যাবে যে 50% অস্টিওপোরোসিস ফ্র্যাকচার বিলং টু এশিয়ান কান্ট্রি, এবং দিন দিন হারে এটা যে হারে বাড়ছে সেটা আমাদের অ্যালার্মিং হিসেবে আসবে। আর সেক্ষেত্রে বাংলাদেশের যেহেতু লোক সংখ্যা বাড়ছে একদিকে, দুই দিকে লাইফ এক্সপেন্ডিচারও বাড়ছে, এই দুইটা মিলেই কিন্তু আমাদের দেশে অস্টিওপোরোসিস এবং অস্টিওপোরোসিস ফ্র্যাকচার এগুলো কিন্তু দিন দিন আরো বেড়ে যাবে, যার কারণে মধ্যে আমার যে কস্টটা অনেক বেড়ে যাবে। কারণ একটা ফ্র্যাকচার হওয়া মানে হলো আরেকটা ফ্র্যাকচারকে দাওয়াত দেওয়া একটা জিনিস, আর 2 নম্বর হলো যে ফ্র্যাকচার হওয়া মানে হলো আমার মর্টালিটি রেট বেড়ে যাওয়া, 3 নম্বর হলো যে আমার ফাংশনাল ক্যাপাসিটি কমে যাওয়া, যেটা অবশ্যই আমাদের যে লাইফ, আমাদের সাথে যে জব কথাটা আসছে, জব ব্যাপারটা আসবে, ইকোনমিক যে ইম্প্যাক্টটা আসবে, জব পাবো না, জব হারিয়ে ফেলাবো, কাজ করতে পারবো না, ডিপেন্ডেন্সি হবে, হসপিটাল আমার স্টে বাড়বে, হয়তো আমাদের পেশেন্টের ডিপ্রেশন আসবে, ফিজিক্যাল ফাংশনাল এবিলিটি যেটা আসবে, সব মিলেই কিন্তু আমাদের একটা বিরাট প্রবলেম সৃষ্টি হয়ে যাবে এই হেলথ ইম্প্যাক্টের উপরে আমাদের অস্টিওপোরোসিস এবং রিলেটেড ফ্র্যাকচার। তো এই ক্ষেত্রে যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দুটো পার্ট, একটা হলো যে আমার অস্টিওপোরোসিস না হওয়ার ব্যাপারে ঠিক রাখা, অর্থাৎ প্রাইমারি প্রিভেনশন ইম্পর্টেন্ট, আর হয়ে যে আমরা ফার্দার অস্টিওপোরোসিস কে কিভাবে রোধ করতে পারবো, কিভাবে আমরা ফ্র্যাকচার রোধ করতে পারবো, সেটা বিষয় ইম্পর্টেন্ট। সবাইকে একই কথা বলছে যে আমার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো পিক বোন মাস, যেটা আমাদের 20-25 বয়সে আমাদের হওয়ার কথা ছিল, মেল এন্ড ফিমেল এই দিকে নজর রাখা। তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট চাইল্ডহুড থেকে শুরু করতে হবে, ইভেন মাদার্স হোম থেকে শুরু করতে হবে, যে একটা হেলদি বেবি আনা পৃথিবীতে। তো মাদার্স নিউট্রিশন খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে আসবে, এবং তার ডিজিজগুলিকে মিনিমাইজ করা। সেকেন্ড মানে আপনার যা ডেলি বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, তার চাইল্ডহুড থেকে শুরু করে অ্যাডাল্টহুডে যা যে পর্যন্ত যে প্রবলেমগুলি আমাদের হয়, হেলদি ফুড খাওয়া খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটাকে উদ্বুদ্ধ করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর জোর দেওয়া, সান রে উপর জোর দেওয়া, ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের উপর জোর দেওয়া, তাহলে আমরা একটা পিক বোন মাসটা ভালো পাবো। দেখি ফিমেল আর মেল মধ্যে তফাৎটা হলো যে ফিমেলে পিক বোন মাসটা কিন্তু কম, যেটা মেল পিক বোন মাস একটা হলো। সেকেন্ড, এই জন্য মেয়েদের আমার অস্টিওপোরোসিস ফ্যাক্টর অনেক বেশি। সেকেন্ড হলো আফটার দ্য মেনোপজ, আর্লি পার্ট অফ দ্য মেনোপজ যেটা হয়ে থাকে, খুব রেপিডলি আমার বোন লস হতে থাকে, বেশি অস্টিওপোরোসিস বেশি হয়ে থাকে। এই জন্য আমার অস্টিওপোরোসিস ফাউন্ড টু বি মোর প্রিভিলেন্ট ইন দ্য ফিমেল পার্ট। আর যত এজ বাড়বে যেটা আরো বাড়বে। তো আমাদের এজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আর আমার 2 নম্বর হলো যে আমার যে পিক বোন মাস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তার সাথে ইম্পর্টেন্ট হলো আমার হরমোনাল পার্ট যেটা আছে। আর্লি বয়সে আমার হাইপোগোনাডিজম থাকে, যেটা মেলে হোক বা ফিমেলে হোক, সেটাকে অ্যাড্রেস করা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং যেসব রিস্ক ফ্যাক্টরগুলি আছে অস্টিওপোরোসিস হওয়ার জন্য, সেকেন্ডারি রিস্ক ফ্যাক্টরগুলি, সেগুলোকে আমাকে জোর দিতে হবে। যদি কারো কোলাজেন ডিজিজ থাকে, ইনফ্লেমেটরি বাউল ডিজিজ থাকে, রিউমেটয়েড আর্থ্রাইটিস থাকে সেকেন্ডারি, অথবা গ্লুকোকর্টিক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেকেন্ডারি অস্টিওপোরোসিস বলা। গ্লুকোকর্টিক খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমরা বেশিরভাগ ইগনোর করি। অনেকদিন হচ্ছে গ্লুকোজ খাচ্ছি, সেটা আইটোজেনিক হোক বা আমার এমনিতে স্পন্টেনিয়াস এক্সপোজার অফ দ্য গ্লুকোকর্টিকয়েড কোশিন সিনড্রোম জন্য না কেন, সেটা আমার নজর দিতে হবে যে এই জিনিসগুলোকে আমাকে খুবই খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে সেকেন্ড পয়েন্ট আমার আর্লি ডায়াগনোসিস খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর প্রিভেনশন অফ দ্য অস্টিওপোরোসিস ইন ফিমেল, এটা আমার ডক্টর প্রফেসর জিনাতা যেটা বলছেন, আমার মেনোপজাল হরমোন থেরাপি খুবই ইম্পর্টেন্ট বিষয়, দিতে হয় আর্লি, যদি দেওয়াটা বেটার। আর হলো প্রিমেচুর ওভারিয়ান ফেলুর যেটা আছে, অর্থাৎ প্রাইমারি ওভারিয়ান ফেলুর আর প্রিমেচুর মেনোপজ, সেক্ষেত্রে আমার আর্লি যদি আমি শুরু করতে পারি আমার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, তাহলে কিন্তু আমার যে বোন লসটা কিন্তু আমার রেটটা কিন্তু খুব কমে যাবে অনেকখানি। তাহলে আমার সেক্ষেত্রে অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা কম থাকবে, ফ্র্যাকচার সম্ভাবনা কম থাকবে। এখানে কি খেয়াল রাখতে হবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর ডায়াগনস্টিক পারপাসে, বিএমডি ইজ ইম্পর্টেন্ট ইস্যু। কিন্তু যে হারে বাংলাদেশে বিএনপি মেশিন আসছে, এবং যেটা স্ট্যান্ডার্ডেশন কোনো বেশিরভাগ করা হয় না, সফটওয়্যার ডিজাইন ঠিকমতো করা হয় না, যে স্টাফগুলি আছে যা টেকনিশিয়ান ফল্ট যেগুলো হতে পারে, সেটা খেয়াল পরিণত হয় না, এবং ডিটেলস বিএমবি রিপোর্টও আমাদের আসে না। এবং তার সাথে ফ্যাক্টস রুল যদি না দিয়ে আমরা অ্যাপ্লাই না করতে পারি, খালি অস্টিওপোরোসিস হলো আমার -2.5 আমি দিতে পারি ট্রিটমেন্ট, কিন্তু যদি লেস দেন হয়, অস্টিওপেনিক হয়, যেখানে ফ্র্যাকচার অনেক বেশি হয়, সেক্ষেত্রে ফ্যাক্টস টুলটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফ্যাক্টস টুলের মাধ্যমে আমাকে লো রিস্ক, মিডিয়াম রিস্ক, হাই রিস্ক বার করতে হবে, সেভাবে আমাকে ট্রিটমেন্টটাকে সাজিয়ে নিতে হবে।
এবং ট্রিটমেন্ট পলিসি হিসেবে 2 রকমের ট্রিটমেন্ট অলরেডি সবাই বলেছেন, অ্যান্টি রিজপটিভ ড্রাগ আর অ্যানাবলিক ড্রাগ। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এক একটা ড্রাগে এক একটা রকম বেনিফিট অবশ্যই আছে, তবে আমার খেয়াল রাখতে হবে যে আমার কোনটা আমাকে রোগীর জন্য কোনটা ইম্পর্টেন্ট বেশি। তো সিভিয়ার অস্টিওপোরোসিস হয় ডেফিনেটলি আমার বোন ফর্মেটিভ যেটা আছে, আমার অ্যানাবলিক ড্রাগগুলি খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর যদি আমার সিভিয়ার অস্টিওপোরোসিস না হয়, অ্যান্টি রিজপটিভ ড্রাগ দিব। কিন্তু আমরা ইচ্ছে করলে আমরা একটা অ্যান্টি রিজপটিভ ড্রাগ আবার আমার বোন ফর্মেটিভ ড্রাগ দুইটা অস্টোব্লাস্টিক এন্ড অস্টোপ্লাস্টিক একটি যে ড্রাগ দুইটা আমরা ইউজ করতে পারি, যেটা আমরা একসাথে ইউজ করতে পারি, আবার সিকোয়েন্সিয়ালি আমরা ইউজ করতে পারি। সো দেয়ার লটস অফ থিং ইজ দ্যাট দেয়ার। কিন্তু আমার উদ্দেশ্য যেটা হলো, আমরা কেন আমরা অ্যাওয়ারনেসের দিকে নজর দেবো না, এবং কিভাবে কেন না আমরা পিক বোন মাসটাকে ইমপ্রুভ করতে আমরা কেন ক্রিয়েট করতে পারবো না অ্যাওয়ারনেস। আমরা ক্রিয়েট করতে পারি অ্যাওয়ারনেস এমন দ্য ফিজিশিয়ান, এমন দ্য পিপল, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট পার্ট। তো আসন্ন যে আমাদের অস্টিওপোরোসিস আমাদের ডে আসতেছে, সেই ডে উপলক্ষে আমাদের একটাই করতে হবে, প্রোটেক্ট দ্য বোন। এই স্লোগান নিয়ে মাথায় রেখে আপনি আপনার বোনকে প্রোটেক্ট করার চেষ্টা করেন। সেদিকে নজর দিয়ে আপনি হেলদি ফুড, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ক্যালসিয়াম ভিটামিন সাপ্লিমেন্ট, এগুলির উপর জোর দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট মনে করি আমরা আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলিতে করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, এক্সিলেন্ট সামারি ফ্রম এ ট্রু লিজেন্ড। আপনি এই 4-5 মিনিটেই স্যার পুরো সাম আপ করে ফেলেছেন। আসলে প্রচুর কোশ্চেন আছে, কিন্তু আমি খুব বেসিক কিছু কোশ্চেন নিব। আমার ফার্স্ট কোশ্চেন, আমি আসলে যদিও ঠিক এই টপিকের বাইরে থেকে কোশ্চেন করছি কিছুটা, আমি স্যার আজকে একটা হেয়ার ফলের প্রেসক্রিপশন পাইলাম। এখানে একজন প্রেসক্রিপশন এভাবে করছেন, ভিটামিন ডি সাপ্লিমেন্ট 3 লাখ ইউনিট, প্রতি 10 দিনে একটা করে 6টা, প্রতি 10 দিন শুধু হেয়ার ফলের জন্য এইরকম একটা ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দেওয়া আছে। তো আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিয়ে একটু কথা বললাম। আমার কোশ্চেনটা হচ্ছে ডাক্তার সাজাদা সেলিম, ডাক্তার তসলিমউদ্দিন, ডাক্তার প্রফেসর শেখ জিনাত নাসরিন। এখন একজন একটা কোশ্চেন করেছেন, খুব ভ্যালিড কোশ্চেন, আমরা কি প্রোফাইলেকটিক ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দিয়ে রাখতে পারি কিনা বা দিব কিনা? আমি ডাক্তার সাজাদা সেলিম আপনার কাছে শুনি। একটা জিনিস খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা শুরু থেকেই বলছি যে আপনার যদি পিগ বোন মাস দুর্বল থাকে, মানে আপনার যদি তহবিল ছোট থাকে, তাহলে 2 টাকা গেলেই কিন্তু আপনি ফতুর হয়ে যাবেন। তহবিল যত বড় হবে, মূলধন যত বড় হবে, তত আপনি খরচ করলেও ফুরিয়ে যাবে না। তো পিক বোন মাস যে অ্যাটেনমেন্টের বয়স, সেটা 27 হতে পারে, 28 হতে পারে, 20 থেকে 30-এর কাছাকাছি সময়ে। তার আগে যদি আমরা এই কাজটা করি, তাহলে সবচেয়ে বেশি বেনিফিট আমরা পাবো। তাহলে যারা বুড়া বয়সে ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছেন, তাদেরকে আমরা কিনে খাওয়াচ্ছি, উনি যখন এই 10, 12, 11 বছর বয়সে ছিলেন, তাকে যদি খাওয়াতাম, মানে এখন যে ওই বয়সে আছে, তাহলে এটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে, একটা জিনিস মনে রাখেন। এরপরে যেটা হলো, যেহেতু সবাই ঘাটতিতে আছে ক্যালসিয়ামের, তো খেলে হয়তো লাভ হতে পারে, কিন্তু যে কোনো কিছু দেওয়ার আগে অ্যাসেসমেন্টটা একটু করতে পারলে ভালো হয়। আর আরেকটা জিনিস হলো, ভিটামিন ডি এর প্রসঙ্গে বলি, ভিটামিন ডিও অনেকেই টেস্ট যেহেতু একটু এক্সপেন্সিভ, টেস্ট না করে দিচ্ছেন। যদি আমরা যে আইপিএইচএর লেটেস্ট যে স্টাডি, নেশন ওয়াইড সার্ভে হিসাবে ধরি, প্রায় 70% পিপল ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়ে গেছে। কিন্তু তবুও অ্যাসেসমেন্ট ছাড়া দেওয়াটা কিন্তু অনেক ক্ষেত্রে খারাপ হবে, কারণ যার ঠিক ছিল 30% তো নর্মাল ছিল, তো তার ক্ষেত্রে আমরা দিয়ে কি লাভ হবে? তো ডিউরিং কোভিড প্যান্ডেমিক আমরা কিন্তু তখন টেস্ট করতে না যাওয়ার জন্য বলেছি যে আপনি লো ডোজ ডেইলি খান, কিন্তু এখন কিন্তু আর কোভিড এর সেই সমস্যাটা নেই। তাহলে অ্যাসেসমেন্ট করাটা জরুরি। আর দ্বিতীয় হলো যে ডায়েটারি সোর্সটাকে যদি আমরা এনকারেজ করতে পারি, যার যার যেখানে সম্ভব হবে, তাহলে এটাই বেস্ট অপশন হবে। তার মধ্যে যারা হাই রিস্ক গ্রুপ থাকবে, তাদের ক্ষেত্রে দেওয়াটা লাভ হবে। আমি একটু অ্যাড করবো ডক্টর হেসান। শিওর ম্যাডাম। হ্যাঁ, ডক্টর সেলিম তো খুব চমৎকার করে বলেছেন। আমি শুধু এখানে অ্যাড করব যে ক্যালসিয়াম যেটি আমাদের রিকোয়ারমেন্ট, সেটি আমরা কিন্তু মেপে নিতে পারি। আমাদের 1000 থেকে 1200 মিলিগ্রাম লাগবে, তখন ওটা আমাদের এক একটা সার্ভিং কতটুকু মিলিগ্রাম আছে, এটা পেশেন্ট তো বুঝবে না, আমরা নিজেরা মেপে নিতে পারি। এবং ইফ ইউ ইনকোয়ার দ্য পেশেন্ট যে আপনি কতটুকু খাচ্ছেন বলুন তো, তখন কিন্তু আমরা বুঝে যাব। তবে এটি খুব ইম্পর্টেন্ট যে ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট হাফ অফ দেম শুড কাম ফ্রম দ্য ডায়েট, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সুতরাং আমি একেবারে বেশি বেশি ক্যালসিয়াম 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম দিলাম, দ্যাট উইল বি নট অ্যাবজর্ব টু। সুতরাং তাকে আমার বুঝিয়ে দিতে হবে আপনি এইটুকু দই খাবেন, এইটুকু আপনি ছোট মাছ খাবেন, বা এইটুকু ভেজিটেবল খাবেন। এক একটা সার্ভিং কিন্তু ওয়েটেজ করা আছে। প্লাস আমাদের অ্যাটলিস্ট দ্যাট 50% দে শুড কাম ফ্রম দ্য ক্যালসিয়াম রিসোর্স গুলো বলে দিতে হবে। আর সেকেন্ডলি এটুকু বলতে হবে, যদি উনি ক্যালসিয়াম খান আসলে,
তখন আমরা তো 1000 দিচ্ছি, ডিভাইডেড ডোজে দিলে ভালো, কেননা অ্যাবজর্পশন যে ক্যাপাসিটি দ্যাট ডাজন্ট মানে অ্যাবজর্ব মোর দ্যান 600 মিলিগ্রাম এট এ টাইম। সুতরাং যখন ক্যালসিয়াম দেবেন, whether you are giving citrate or carbonate at a white, separate, মানে একটু ভাগ করে দিতে হবে। থ্যাংক ইউ। আমি কি অ্যাড করতে পারি দিনাতের Sure, সাথে? sir, sure. এটা অবশ্যই, ইম্পর্টেন্ট হলো যে আপনি ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্ট করার আগে ইম্পর্টেন্ট হলো আমাকে ডায়েটের হিস্ট্রিটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি যদি হেলদি ফুড আমি কথা বলি এবং যেটা যে ফুড আমার ক্যালসিয়াম ভিটামিন ডি বেশি আছে সেই খাবারগুলিকে আমি তো প্রত্যেক মানুষকে আমি দিয়ে পৌঁছাতে পারি এই ইনফরমেশনগুলো, তাহলে আমার ডায়েটারি থেকে আমার অনেকখানি ক্যালসিয়াম ভিটামিন আমরা পেয়ে যেতে পারি। সেকেন্ড পয়েন্ট হলো যে না পাই আমার হিস্ট্রিতে পাচ্ছি যে এডিকুয়েটেড ক্যালসিয়াম ভিটামিন ডি সে পাচ্ছেন ডায়েটারি সাপ্লাই থেকে পাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আমি ক্যালসিয়াম ভিটামিন ডি আমি সাপ্লিমেন্ট করবো। সেকেন্ড পয়েন্ট হলো ভিটামিন ডি লেভেল না আমাদের সাথে বলতেছি আমরা ওয়েস্টার্ন কান্ট্রি কাট পয়েন্ট চিন্তা করে আমরা ভিটামিন ডি লেভেলটা বলছি যে এই কাট পয়েন্ট নিচে থাকলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। আদৌ কি এই কাট পয়েন্ট কি আমাদের সেজন্য কি প্রযোজ্য হবে কিনা আমি জানি না, কারণ উই হ্যাভ স্টাডি যে যারা জেলে যারা আপনার সারাদিন 24 ঘন্টা যারা আপনার ধরে নিন আপনি হলো সেন্ট মার্টিন দ্বীপে কাজ করছে, কক্সবাজার কাজ করছে, সারাদিন মাছ ধরতেছে সমুদ্রের ভিতরে, প্রচুর তারা সান দিয়ে পাচ্ছে প্রচুর, সেই তা সত্ত্বেও তাদের ভিটামিন ডি লেভেল অনেক কম পাওয়া যাচ্ছে। এই যে ভিটামিন ডি কম পাচ্ছে এটা কি আসলে কি ভিটামিন ডি লেভেল কম, না দিস ইজ আওয়ার কাট পয়েন্ট ইজ নট ওয়েস্টার্ন কান্ট্রি কাট পয়েন্ট মিলে না? সেক্ষেত্রে আমাদের মনে হয় স্টাডি দরকার আমাদের সেজন্য যে আমাদের সে অ্যাকচুয়ালি ভিটামিন ডি কাট পয়েন্ট কত হওয়া উচিত। দ্যাট শুড কাট পয়েন্ট শুড রিলেটেড টু দ্য পিটিএস লেভেল, প্যারাথাইরয়েড হরমোন লেভেল। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 13 to 15 কাট পয়েন্ট ভিটামিন ডি ইজ নাও আওয়ার কাট পয়েন্ট ফর দ্য আমাদের ভিটামিন ডি এফিসিয়েন্সি। তো যে চিন্তা করি সেটা কাটমেন্ট নেওয়া উচিত। ভিটামিন ডি সবাইকে হরদম দেওয়াটা এটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট বিষয় না, এবং সেক্ষেত্রে আমাকে অবশ্যই ভিটামিন ডি লেভেল দেখতে হবে, কারণ হাইপার ভিটামিনোসিস হাইপার ক্যালসিনোসিস ক্যালসিয়াম লেভেল ইজ অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্য আওয়ার হেলথ হ্যাজার্ড। সো আমি হরদম সবাইকে দিব সেটা কিন্তু আমি মনে করি বেটার চয়েস না। স্যার একটা খুব ভালো কিন্তু কোশ্চেন রেজ করেছেন যে আসলে আমাদের যে ভিটামিন ডি লেভেলটা কিরকম হওয়া উচিত, কারণ যে সারাদিন সান এক্সপোজারে আছে বা যারা রোদে কাজ করছে তাদেরও ভিটামিন ডি এরকম ইনসাফিসিয়েন্ট কেন আসবে? সো ডক্টর সাজাদা সেলিম স্যার, আপনারা তো এন্ডোক্রাইন সোসাইটি থেকে অনেক কাজ করছেন, হোপফুলি আপনার এই ব্যাপারটা এখানে আমি একটু যোগ করি, স্যার যেটা বললেন এখানে আরো অনেকগুলো ইস্যু জড়িত আছে। একটা হলো যে একটা পাইলট স্টাডি করেছি আমরা, একটা পাবলিকেশনও হয়ে গেছে। আমরা ওই অন্যান্য দেশে বিশেষ করে যে আমেরিকান এন্ডোক্রাইন সোসাইটির স্ট্যান্ডার্ড হলো যে 20 থেকে 30 হলো ইনসাফিসিয়েন্সি গ্রুপ, less than 20 deficiency, less than 10 severe deficiency, above 30 sufficiency group. তো এটার স্যার যেটা বললেন যে যদি ভিটামিন ডি কমে যায় সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি রেইজ অফ পিটিএইচ হবে। তো আমরা এখানে যে স্টাডিটা করেছি সেখানে আরসি কাপ বের করে 95% কনফিডেন্স ইন্টারভাল দেখেছি যে পিটিএইচ এবং ক্যালসিয়াম লেভেল নর্মাল থাকে। এটা আমাদের পপুলেশন, আমরা কিন্তু একদম ছোট স্টাডিও হয় 225 জনকে নিয়ে আমরা করেছি। সেখানে দেখা গেল যে বাংলাদেশের জন্য 27.5 এটা হলো যে আরসি কার্ভটা 95% কনফিডেন্স ইন্টারভালকে ফুলফিল করে, তাহলে ওই 30টাকে 27.5 এ নামছে। কিন্তু এটাকে যদি আমরা আর একটু লার্জ স্কেল করি হয়তো একটু কম বেশি হবে, তাহলে এটা থেকে আমরা এটুকু অনুমান করতে পারি যে ওয়েস্টার্ন গ্রুপের সাথে আমাদের একটু কম হবে, কিন্তু এরকম না যে অনেক বেশি কম হবে। কিন্তু তাহলে এরকম কেন হলো? যারা লম্বা সময় সান এক্সপোজ, শুধু উনি একদিনে যে সময় সান এক্সপোজ থাকে ঢাকার হয়তো একজন 1 বছরেও সেই পরিমাণ এক্সপোজার হচ্ছে না। তাহলে এখানে কেন ঘটছে সেগুলো অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো নাম্বার 1 কজ যে আমাদের বাংলাদেশের মানুষের হিউজ কার্বোহাইড্রেট কনজাম্পশন করছে এবং সবচেয়ে কম প্রোটিন কনজাম্পশন করছে, এবং ফ্যাট কনজাম্পশন কিন্তু কম। এখন ফ্যাট কনজাম্পশন যদি কম হয়, সাবকিউটেনিয়াস ফ্যাটি অ্যাসিড যদি কম থাকে, সেখানে 7 ডিহাইড্রোক্সিকোলেক্যালসিফেরল যদি কম থাকে, তাহলে সান এক্সপোজার হলেও কিন্তু ভিটামিন ডি সিনথেসিস শুরু হবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো ডার্ক স্কিন। তাহলে যারা লম্বা সময় সান এক্সপোজ তাদের স্কিন কিন্তু ডার্ক থাকবে, যত বেশি ডার্ক থাকবে তত কম আল্ট্রাভায়োলেট সাবকিউটেনিয়াস টিস্যুতে পৌঁছবে। এখন থার্ড হলো যে এই যে বাকি যে স্টেপ গুলো ভিটামিন ডি সিনথেসিসের, যেটা ফারুক পাঠান স্যারের সাথে সাইদ স্যারও ছিলেন, সাইদ স্যার বারবার বলতেছেন যে এই সিনথেসিসের কোনো একটা প্রসেসের কোনো একটা এনজাইম ডেফিসিয়েন্সি আছে কিনা আমাদের পপুলেশনে।
সেটা একটা। দ্বিতীয় হলো, যদি এরকম এত ঘাটতি থাকে, 70% পিপলের ঘাটতি থাকে, তাহলে ফিজিক্যাল সিমটম কেন হচ্ছে না, অথবা ক্লিনিক্যাল কনসিকুয়েন্সেস কেন পাওয়া যাচ্ছে না, সেটাও কিন্তু ভাবনার কারণ। আরেকটা হলো যে তাহলে আমাদের যে সান এক্সপোজ হচ্ছে 285 থেকে 315 এই ওয়েভ লেন্থে আমাদের আলট্রাভায়োলেট বিটা এক্সপোজার হতে হবে। তাহলে আমরা যেখানে যে লঙ্গিটিউড আর ল্যাটিটিউডে রয়ে গেছি, সেখানে যে সান এক্সপোজার আমাদের হচ্ছে, সেখানে কি এই ওয়েভ লেন্থের আলট্রাভায়োলেট বিটা কি আমরা পাচ্ছি কিনা? তাহলে এগুলো কিন্তু আনরিজলভড কোশ্চেন রয়ে গেল। সেগুলো আমাদের আসলে আপনি যেটা বললেন, আমরা কিন্তু প্ল্যান করছি, কিন্তু ভিটামিন ডি নিয়ে কোনো রিসার্চ, ভিটামিন ডি নিজেই একটা এক্সপেক্টিভ টেস্ট, এবং আমরা যদি রিসার্চের জন্য টেস্ট করি, অ্যাটলিস্ট এইচপিএলসি মেথড ব্যবহার করতে হবে, যেটা আমি যে 2টা স্টাডি করেছি ঢাকা ইউনিভার্সিটির সাথে, সেখানেও প্রায় 2,500 টাকা খরচ হয়, কমার্শিয়ালি 5,000 টাকা পার টেস্ট। তাহলে একটু এক্সপেন্সিভ, মানে বড় গ্র্যান্ড না হলে এই কাজটা করা খুব ডিফিকাল্ট। থ্যাংক ইউ স্যার। আর আরেকটা জিনিস আরেকটা জিনিস হলো যে এখানে যে ভিটামিন ডি আমি দিচ্ছি, ভিটামিন ডি অ্যাক্টিভিটি আসবে না আনটিল ইউ হ্যাভ গেট দ্য ম্যাগনেসিয়াম। জেনে তারা কিছুটা টাচ করেছিল এখানে ম্যাগনেসিয়াম নিয়ে, কিন্তু ম্যাগনেসিয়াম একটা বিরাট রোল রয়ে গেছে আমার ভিটামিন ডির সাথে, তার অ্যাক্টিভিটি, তার কনভার্সন টু অ্যাক্টিভ ভিটামিন ডি। সো এখানে আমার ম্যাগনেসিয়াম খুবই ইম্পর্টেন্ট বিষয়, শুধু ক্যালসিয়াম আর ভিটামিন ডি ইম্পর্টেন্ট না, সাথে আমার ম্যাগনেসিয়ামকে মাথা রাখতে হয় সবসময়। তসলিমউদ্দিন স্যার আমাদের সাথে আছেন, তাহলে আমাদের কোশ্চেন আনসার পর্বটা আরো ভালো হবে। আমি স্যার কিছু লাইভ কোশ্চেন নেই, কারণ একটু ক্লাসরুম ফ্লেভার আসে লাইভ কোশ্চেন নিলে। ডক্টর মোরশেদ, আপনি আনমিউট হয়ে কোশ্চেন করতে পারেন, তারপর ডক্টর নাইনা নাজির। আসসালামু আলাইকুম স্যার, খুব এক্সিলেন্ট প্রেজেন্টেশন, থ্যাঙ্কস। আমার প্রশ্ন ছিল যে একটা প্রশ্নের উত্তর সাজাদ সেলিম স্যার দিয়ে দিয়েছেন অলরেডি। আরেকটা আর দুটো হচ্ছে আপনার আমরা কি টোটাল ভিটামিন ডি দেখবো নাকি অনলি 25 হাইড্রোক্সি ভিটামিন ডি লেভেল দেখবো? আরেকটা প্রশ্ন হচ্ছে যে SGLT2 ইনহিবিটর গুলা কি অস্টিওপেনিয়া অস্টিওপোরোসিসের সাথে রিলেশন আছে কিনা বা করতে পারে কিনা? 25 হাইড্রোক্সি ভিটামিন ডি দেখতে হবে। টোটালটা দেখলে প্রবলেম হবে যে আপনি আসলে রিপোর্টটাকে ওখানে 25 থেকে আপনাকে যেহেতু হাফ লাইফ বেশি, সেটা আপনার ভিটামিন ডি স্ট্যাটাসটা রিফ্লেক্ট করবে। আর না হলে টোটালটা হলে আপনি টোটাল যদি দিনে 10 বার দেখেন 10 রকম আসবে, আনস্টেবল একটা স্ট্যাটাস পাওয়া যাবে। সুতরাং 25 হাইড্রোক্সি ভিটামিন ডি রেকমেন্ডেড টেস্টটা করতে হবে। আর SGLT2 নিয়ে যে এটা ছিল, আমি একটু বলি, স্যার ফারুক ফারহান স্যার ফাইনালি কমেন্ট করবেন। SGLT2 নিয়ে যে কনফিউশন ছিল, স্পেশালি ক্যানভাস প্রোগ্রামে ক্যানাগিপ্রোজেন নিয়ে দেখা গেল যে ফ্র্যাকচার রিস্ক একটু বেড়ে যাচ্ছে, কিন্তু নাম্বার অফ পেশেন্ট বেশি ছিল, কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ছিল না। কিন্তু এটা যে অস্টিওপোরোসিসের রিস্ক বাড়াচ্ছে, এটা কিন্তু কোথাও ভাবে প্রমাণিত হয়নি। কিন্তু তারপরেও আমরা কিন্তু ব্যাপারটাতে একটু কনসার্ন আছি, আমরা কিন্তু আপডেট ইনফরমেশনের জন্য অপেক্ষা করছি, আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, একটা ক্যানাবিক টক্সিসিন নিয়ে স্টাডিটা হয়েছে, সেখানে কিছু পরিমাণ আমার অস্টিওপোরোসিস পাওয়া গেছে, ক্লিনিক্যালি সিগনিফিকেন্স কিছু আসে নাই। এটা কি ক্লাস ইফেক্ট, মলিকুলার ইফেক্ট, এটা ইন্ডিভিজুয়াল ইফেক্ট, এটা বড় একটা মুশকিল। স্টিল নাও পিপল আর থিঙ্কিং, বা এম্পা নিয়ে কোনো একটা ডাপা নিয়ে কোনো কিন্তু আমাদের রিপোর্ট কিন্তু আসে নাই যে it can increase the osteoporosis, বা ক্যানাবিক টক্সিসিন নিয়ে কিছুটা স্টাডি হয়েছে, বাট ইট ইজ ইনসিগনিফিকেন্ট। বা অ্যাজ এ ক্লাস অফ দ্য GLT2 অ্যাজ এ হোল, উই ক্যানট সে যে এই ক্লাস আমাকে অস্টিওপোরোসিস করতে পারে। বাট ওনলি থিং ইজ দ্যাট পাইগ্লিটাজোন ক্যান ডু অস্টিওপোরোসিস, এটা মাথায় রাখতে হবে সবসময়। জিন্নাত নাসরিন ম্যাডাম, কি বলবো? আপনি ম্যাডাম কিছু অ্যাড করবেন এখানে? না না, অলরেডি ডান। আমি নেক্সট কোশ্চেন ডক্টর নাইনা নাজির, আপনাকে অ্যালাউ করছি। ক্যালসিয়াম একসাথে না খাওয়া হয়, এটি বলতে চেয়েছিলাম আর কি। ডক্টর নাইনা নাজির, হ্যালো, আপনার কোশ্চেনটা করেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার এন্ড ম্যাডাম, থ্যাংক ইউ ফর দিস এক্সেলেন্ট প্রেজেন্টেশন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে we all know this that this renal osteodystrophy is the most important complication of the advanced CKD patient, and we as a nephrologist feel very difficult to diagnose the case, as when the patient is in stage 4 or 5 CKD, then low BMD is always present with high and low turnover bone disease. So my question is, how will we confidently diagnose osteoporosis in this patient group, especially CKD stage 4 and 5? And my second question is, in this patient group, ডক্টর নাইনা, প্রফেসর ডক্টর তসলিমউদ্দিন, আপনি যেহেতু স্ক্রিনিং পার্টটা ছিলেন, আপনি কি এটার কোনো আনসার দিবেন? থ্যাংক ইউ। আমি একটু বলতে চাচ্ছি যে
সিকেডি পেশেন্ট হলো আমরা ধরে নিয়েছি যে দিস ইজ এ সেকেন্ডারি অস্টিওপোরোসিস। তো সেকেন্ডারি অস্টিওপোরোসিস এখানে আমাদের এইজ বলা নাই, আমরা তখন বলেছি আমরা টি স্কোরের পরিবর্তে আমরা জেড স্কোর ইউজ করব। জেড স্কোরে আমরা তখন অস্টিওপোরোসিস ডেফিনেশন করব এবং সেভাবে আমরা ক্যাটাগরাইজ করব। আমি কি প্রশ্নটা উত্তর দিতে পেরেছি? নেক্সট কোশ্চেন। আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে সিকেডি স্টেজ 4 এবং 5 পেশেন্টদের ক্ষেত্রে আমরা তো অ্যান্টি রিজার্ভটিভ মেইনলি বিসফসফোনেস দিতে পারি না, যেহেতু তাদের সবারই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স লেস দ্যান 30 থাকে। তাহলে সেই ক্ষেত্রে ডেনোসুমেব ইজ ভেরি এক্সপেন্সিভ চয়েস ফর দেম, পেশেন্টস পারে না কিনতে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করে পেশেন্টকে ম্যানেজ করতে পারি আমাদের দেশের পার্সপেক্টিভ? থ্যাংক ইউ স্যার। আমি আবারও বলবো, যেহেতু পেশেন্টের প্রোটিন রেস্ট্রিকশন আছে, যেহেতু পেশেন্টের ডেফিনেটলি কিছু মিনারেল রেস্ট্রিকশন থাকবে, সো বায়োকেমিক্যাল গুলো তার টেস্ট গুলো অ্যানালাইসিস করে এবং আমরা নিউট্রিশনিস্টের সাথে বসে এবং আপনাদের নেফ্রোলজির সাথে বসে তার ব্যালেন্স ডায়েটটা ঠিক করতে হবে। তাকে আমি জানি না কতটুকু ওয়েট বিয়ারিং এক্সারসাইজ দেওয়া যাবে, তার কতটুকু লাইফস্টাইল মডিফিকেশন করা যাবে বা তাকে কতটুকু অ্যাডাপ্ট করানো যাবে। আর আপনাকে অস্টিওপোরোসিসের অ্যাক্টিভ ট্রিটমেন্ট তো দিতেই হবে, তো সেখানে ডেনোসুমাব ইজ এ রাইট চয়েস। এইখানে 60 মিলিগ্রাম স্টেজ 3-তে আমার মনে হয় ফারুক পাঠান স্যার যদি কিছু কমেন্ট করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় হলো আমার রেনাল ডিস্ট্রফি হওয়ার কারণটা কি, টার্সারি হাইপারপ্যারাথাইজম বা সেকেন্ডারি হাইপারপ্যারাথাইজম বিকজ অফ দ্য হাই ফসফেট লেভেল। সো এখানে আমাকে ওই জায়গাটা আমাকে জোর দিতে হবে ফসফেট লেভেল কমানো, যাতে পিটিএস লেভেলটা কমানো যায়, তাহলে আমার ফার্দার প্রসেসটা রোধ করা যাবে, একটা ইম্পর্টেন্ট বিষয়। আর যারা অলরেডি হয়ে গেছে অস্টিওপোরোসিস, সেখানে একমাত্র আমার ডিনোসুমেব ছাড়া আর কোনো আমার চয়েস নাই এখানে। কিন্তু ডিনোসুমেব আমার বেশি দিন দিতে পারবো না, অনলি 2 ইয়ার্স আমরা দিতে পারবো, তার বেশি আমি দিতেই পারবো না। সেক্ষেত্রে আপনার 60 মিলিগ্রাম বা 30 মিলিগ্রাম দেয়ার নো ডোজ, ডোজ ইজ সেম ফর অল। কিন্তু সেখানে ডিনোসুমেব ছাড়া আর কোনো ড্রাগ চয়েস কিন্তু আমাদের নাই, 20% নাই, অ্যানাবলিক ড্রাগও নাই। সো আমাকে এখানে জোর দিতে হবে মেনলি আমার এই ধরনের ড্রাগ ইউজ না করে আমার মেনলি জোর দিতে আমাকে হাইপারফসফেনিক কিভাবে কমানো যায়, পিটিএস লেভেলে কিভাবে কমানো যায় সেদিকে নজর দেওয়া এবং ভিটামিন ডি লেভেলটাকে ঠিক রাখা ইজ মোর ইম্পর্টেন্ট। স্যারের সাথে একটু বলবো যে স্যার আমরা তো ডেনোসুমাবটা রেনাল ডিজিজে আমরা ইউজ করব বিকজ দ্যাট ইজ দ্য চয়েস অফ ড্রাগ, এবং 2 বছরের পরে স্যার যদি আমি ডেনোসুমাবটা সাডেনলি স্টপ করি, দেখা গেছে রেনাল পেশেন্টদের হ্যাভ মাচ মোর হায়ার ইনসিডেন্স অফ ফ্র্যাকচার। হ্যাভ টু সুইচ ওভার। 1 মাস ড্রাগ হলিডে দিয়ে যদি পেশেন্টের প্রোফাইল ভালো থাকে উই ক্যান রিস্টার্ট, কিন্তু যদি আমাকে ডেনোসুমাব বন্ধ করতে হয় তাহলে বিসফোরনের যদি আমরা লোয়ার ডোজে দিই স্যার, তাহলে we can probably prevent the. There is no recommendation like that. এখন কোথাও নাই, এরকম বলা নাই। সেটা আছে কোথায়, সেটা হলো কিডনি পেশেন্টকে না। আপনি যেমন মনে করেন এখন স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন হলো যে ডেনোসুমেব 6 মান্থলি ম্যাক্সিমাম 5 ইয়ার্স দেওয়া যেতে পারে, এবং আপনি একটা বেজলাইন বিএমডি থাকলে পরে আবার বিএমডি করে যদি আপনার স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে ভালো ডিসকন্টিনিউ করতে পারেন। স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে সেই ক্ষেত্রে উই ক্যান সুইচ টু বিসফসফোনেট। এটা কিন্তু রেনাল ডিসফাংশন পেশেন্টদের ক্ষেত্রে নয়, অন্য পেশেন্টদের ক্ষেত্রে। আর রেনাল ডিসফাংশনের ক্ষেত্রে যে নাজির যে প্রশ্ন করেছেন, আপনি যদি খরচের কথা ধরেন, ওই পেশেন্টটা কিন্তু আসলে এমনিতে ব্যাপক খরচের মধ্যে আছে। যেমন যদি অল্টারনেট ডে বা 3 days অ্যাপার্ট যদি তাকে ডায়ালাইসিস করতে হয়, সে খরচও আছে। এদের অনেকেরই মুভমেন্ট কিন্তু রেস্ট্রিক্টেড থাকে। এখন ইমোবিলাইজেশনও কিন্তু অস্টিওপোরোসিসকে আবার অ্যাগ্রাভেট করবে। তাহলে যদি সম্ভব হয় দিতে পারলে ভালো, আর না পারলে তো আর যদি ফিনান্সিয়াল ক্রাইসিস থাকেই, কিছু করার নাই। কিন্তু একটা জিনিস স্যার বলি, তসলিম স্যার যেটা বললেন, আমি একটা ফারুক পাঠান স্যার আমার সাথে একমত হবেন। আমরা কিন্তু একটা জিনিস নিয়ে একটু সাফার করছি, যে যখন বলা হচ্ছে যে 0.8 গ্রাম আপ টু 0.8 গ্রাম প্রোটিন পার ডে, তাহলে যদি 60 কেজি হয় তাহলে কত 4.8 গ্রাম প্রোটিন। এটাকে কিন্তু ইন্টারপ্রিটেশনে একটু গ্যাঞ্জাম হয়ে যেতে। কিরকম, যদি 4 গ্রাম প্রোটিন ধরি, 1 গ্রাম প্রোটিন ধরি, 6 গ্রাম মাছ খেতে হবে।
5 গ্রাম মাংস খেতে হবে। একটা ডিমে আমরা যদি আমরা ডিম হিসাব করি তাহলে ডেইলি আমাদের হয়তো 8টা ডিম খেতে হবে। কিন্তু আমরা যখন রেস্ট্রিকশন করছি, তাকে এত নিচে নামিয়ে আনছি, সে আগেই কিন্তু রেস্ট্রিকশন করার পরে প্রোটিনকে হিসাব করলে মাছ মাংস কনভার্ট করলে যা হবে, আমরা কিন্তু নর্মালি তার চেয়ে কম খাচ্ছি। রেস্ট্রিকশন করে তাকে এত নিচে নামিয়ে দিয়েছি যে সে গেলে এখন অস্টিওপোরোসিস না হয়ে আর রাস্তাগুলো নাই। তাহলে নেফ্রোলজিস্টদেরকে আমরা এটা আমি আমাদের পক্ষ থেকে এন্ডোক্রাইনোলজিস্টের পক্ষ থেকে অনুরোধ করতে চাই যে প্রোটিনটাকে কিন্তু মাছ মাংস দিয়ে কনভার্ট করা যাবে না। তাহলে প্রোটিনের 6 গুণ হবে মাছ, যে পরিমাণ প্রোটিন দাঁড়াবে, আর 5 গুণ হবে মাংস। তাহলে এটা যদি করি তাহলে কিন্তু আমরা অস্টিওপোরোসিস কমাবার আরেকটা রাস্তা খোলা থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট আমরা হিস্ট্রি নেই না, আমাদের হিস্ট্রি নিতাম তো দেখা যেত যে রুগীটা তো মাছ মাংস খাওয়ার কোনো তার স্কোপই নাই, সে সারাদিন আপনার শাকসবজি খায় আর ডাল খায়, এটাই তার প্রোটিনের সোর্স। তাই যে রোগী সিকেডি আছে সে যখন আপনার ফার্স্ট ক্লাস প্রোটিন খাওয়ার তার সুযোগই নাই, কেন আমি ডাল বন্ধ করবো, শাকসবজি বন্ধ করবো? তো তার জন্য ওইটাই তার ফার্স্ট ক্লাস প্রোটিন। মিক্স ডাল দাও, মিক্স ভেজিটেবল দাও, that will convert your first class protein. সেক্ষেত্রে আমার বন্ধ করার কোনো প্রয়োজন নাই। যে ক্ষেত্রে বলতে চাচ্ছি সিকেডি পেশেন্টের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ নট টু প্রিভেন্ট অস্টিওপোরোসিস, আমার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু প্রগ্রেস দ্য ডিজিজ অফ দ্য সিকেডি। সেক্ষেত্রে আমার হাইপারফসফেট লেভেল কমানোটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আর না কমাতে পারলে আমার পিটিএস লেভেল হাই থাকবে, অলওয়েজ অস্টিওপোরোসিসের দিকে দাবি হবে। ভিটামিন ডি লেভেলটা ঠিক রাখাটা ইম্পর্টেন্ট বিষয়। আর যদি পিটিএস লেভেল হাই থাকবে আমার মোর অস্টিওপোরোসিসের দিকে যেতে থাকবে। সো এখানে আমার মোর প্রিভেন্টিভ, আপনার রিডিউস দ্য প্রগ্রেস অফ দ্য অস্টিওপোরোসিস মোর ইম্পর্টেন্ট দেন দ্য ট্রিটমেন্ট অফ ইট। Thank you very much, sir. Professor Zinat Nasrin, madam, আপনার কাছে একটা direct question আছে. How long can we provide tibolone in a post-menopausal woman? Can it be given in surgical menopause? Well, thank you for the question. Well, tibolone actually আমাদেরকে যখনই কোনো হরমোন দেবো আমরা, সেটা এস্ট্রোজেন হোক টিবোলন হোক, কেস প্রোফাইলটা দেখে নিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা হরমোন কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ করে নিতে হবে। তো আপনি যে প্রশ্নটি করেছেন, হাউ লং সেফলি ইউ ক্যান গিভ উইমেন আপ টু 10 years। তবে 5 years কে ধরা হয় যে 5 years লট অফ বেনিফিটস পাওয়া যায়, এরপরে সাইড এফেক্ট গুলো আসতে হয়। সুতরাং 5 years পরে আপনার সেই মহিলাকে যাকে আপনি টিবোলন দিচ্ছেন তাকে আবার রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। এবং আরো মজার কথা যে আজকাল বলা হচ্ছে there is no hard and fast rule to stop hormone at a certain period of time as long as she can take, কিন্তু কথা হচ্ছে আমরা সাইড ইফেক্ট জানি। সুতরাং আপনি যখন হরমোনটিকে কন্টিনিউ করবেন, ডেফিনেটলি ইউ হ্যাভ টু লুক আফটার দ্য রিস্ক অ্যান্ড বেনিফিটস অফ দ্যাট পার্টিকুলার এজ। তবে সেফলি আপনি 5 years দিতে পারবেন। আপনি জিজ্ঞেস করেছেন সার্জিক্যাল মেনোপজ। ওয়েল, সার্জিক্যাল মেনোপজে ইউজুয়ালি ইট ইজ ইয়াঙ্গার পেশেন্ট, সো প্রবাবলি দ্য চয়েস অফ ড্রাগ ইজ দ্য এস্ট্রোজেন। টিবোলন দেওয়া যায়, মনে রাখতে হবে টিবোলনটা আমরা তাদেরকেই দেব যাদের 1 বছর হয়ে গেছে মেনোপজ, আই মিন এল্ডারলি উইমেন, তাদেরকে আমরা টিবোলন ইউজ চেষ্টা করি। কিন্তু ইয়াঙ্গার উইমেন হু আর হ্যাভিং সার্জিক্যাল মেনোপজ, দে সাডেনলি feel a severe estrogen deficiency symptoms, so we have to give them estrogen like menopause hormone therapy. Thank you. Thank you, madam. আমি দুইটা লাইভ কোশ্চেন নেই, ডক্টর জান্নাতুল ফেরদৌস প্রীতি আপনাকে অ্যালাউ করছি, আর তারপর ডক্টর আরিয়ান, আমরা তারপর শেষ করে ফেলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কয়েকটা ছোট কোশ্চেন আছে। স্যার একটা কোশ্চেন হলো, স্যার আমরা যে স্কিন প্রোটেকশনের জন্য সানস্ক্রিন বা সানব্লক ইউজ করি, এক্ষেত্রে স্যার আমাদের সানলাইট থেকে ভিটামিন ডি পেতে কোনো সমস্যা হবে কিনা? স্যার আরেকটা কোশ্চেন। জি স্যার, আমরা একটা করে হ্যাঁ আনসার ঠিক আছে। না, এটা তো আপনি ইচ্ছা করে করলেন, হবে সমস্যা হবে না, কোনো সমস্যা তো করা হলো। যেমন অনেকে ভাবেন যে উনি এমন জায়গায় বসে কাজ করছেন ওখানে আলো আসে, তো ওই গ্লাস গুলো কিন্তু ডক্টর শাহজাদা সেলিম, আমি একটু যিনি প্রশ্ন করেছেন ওনাকে বলি, সানস্ক্রিন কি অল ওভার দ্য বডিতে দেওয়া হয়, ওভার দ্য হোল বডি? স্যার বডির, স্যার বডির এক্সপোজ পার্ট, বিশেষ করে স্যার আমাদের ফিমেলদের ক্ষেত্রে ফেস আর স্যার আর্মের যে পার্টটা এক্সপোজ থাকে স্যার এইটুকু। পুরোটাতেই দেয় না? পুরোটাতে দেয় না, স্যার পুরোটাতে না স্যার, স্যার বডির এক্সপোজড পার্ট যেটুকু সেইটুকুতে স্যার ইউজ করা হয়। স্যার এখানে যেটা ঘটেছে, আমরা যখন অ্যাডভাইস করছি আমরা বলছি যে কমপক্ষে 18% বডি শুড বি এক্সপোজড টু সানলাইট, এবং যদি ইনফ্রিকুয়েন্ট হয় তাহলে মোর দেন 30 মিনিট, ফ্রিকুয়েন্ট হলে অ্যারাউন্ড 10 থেকে 15 মিনিট। তাহলে যে অংশটুকু সান এক্সপোজ হতো সেটি কিন্তু সান ব্লক করা হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমি যদি খুব সহজ সরল মানে একদম গ্রাম্য ভাষায় বলি, তাহলে পলিথিনের ভিতরে মিষ্টি রেখে বাইরে থেকে খাইলে যেরকম হবে সেরকম হলো। এটা কোনো আপনি কিন্তু কিছুই পেলেন না, খালি রোদে গেলেন, ঘামলেন, কিন্তু আপনি যে জিনিসটা ব্লক করার কথা পাওয়ার উচিত ছিল ব্লক করে করা হলো।
তো যারা গাড়িতে যাচ্ছেন, গাড়ি থেকে রোদ পাচ্ছেন, গাড়ির গ্লাস গুলো ওই আল্ট্রাভায়োলেট রে প্রোটেক্টেড। যদি কেউ অফিসে এরকম থাকে যে সান এক্সপোজ মনে হচ্ছে, তারা সূর্যের আলো পড়ছে তার গায়ে, ওই গ্লাস গুলোও কিন্তু আল্ট্রাভায়োলেট রে ব্লক করা থাকে। সুতরাং আপনাকে যদি রোদ পোহাতেই চান, সেখানে কিন্তু সান ব্লকের কোনো সুযোগ নাই। এই ঘটনা কিন্তু উনি যেটা বলছেন খুব প্র্যাকটিক্যাল। অনেকেই কিন্তু রোদে যাচ্ছেন, আমরা যখন বসছি তখন, কিন্তু উনি সান ব্লক ব্যবহার করছেন, তাহলে কিন্তু কাজটা হলো না। তাহলে এটা সান ব্লক ব্যবহার না করে দিতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন, স্যার আমরা যারা অলমোস্ট 30 ক্রস করে ফেলেছি, তো তাদের ক্ষেত্রে স্যার কোনো প্রোটেক্টিভ মেজার আছে কিনা অস্টিওপোরোসিস প্রিভেনশনে? আমি একটু বলতে চাই। জি, বলেন। খুব ভালো প্রশ্ন। ডক্টর সাজ্জাদ সেলিম আগে কিন্তু বলেছিলেন যে আপনি কত তহবিল বা কত মূলধন নিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করলেন। মানে কথাটা হইলো এরকম যে আপনি যখন রিটায়ার করলেন আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে। আপনি তাহলে ব্যাংক ব্যালেন্সটা সবসময় বড় করবেন। আই মিন আপনার অস্টিওপোরোসিস যেন না হয়, আপনার বোন মাস কতটা আপনি করতে পারলেন আপনার লাইফ টাইমে। আপনি দেখেন, আমরা বলেছি যে আমরা 19 ইয়ার্স অনওয়ার্ডস আপনার পিক হয়ে যাচ্ছে 25 লাইক দ্যাট এইজ, এরকমের দিকে, তারপরে কিন্তু ইউ আর ডিক্লাইনিং। সো আপনি ওই পিকটাকে ধরে রাখার জন্য কি কি করছেন? আমরা এতক্ষণ যা বলেছি, আপনার লাইফস্টাইল চেঞ্জ করা, অ্যাডিকুয়েট ডায়েট ইনক্লুডিং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম নেওয়া, এক্সারসাইজ করা, এবং আপনি এই রিস্ক ফ্যাক্টর গুলোকে অ্যাভয়েড করে যাওয়া, তাহলেই তো আর আপনি ওইদিকে যেতে যাচ্ছেন না। আমি কি কিছু বাদ দিলাম? না, ঠিক আছে, ঠিক আছে। স্যার আমি একটু অ্যাড করবো একটা জিনিস, সেটা হচ্ছে জান্নাতুল স্মৃতি। অ্যাবসলিউটলি ইউর রাইট, 30 ইয়ার্স ইজ দ্য রাইট টাইম। এমনটি নয় যে সেই 50 ইয়ার্সে গিয়ে ইউ উইল স্টার্ট ইউর এক্সারসাইজ এভরিথিং। দিস ইজ হাই টাইম, ইউ ক্যান মেনটেন ইউর পিক বোন ম্যাস। সুতরাং এখন থেকে সচেতন হতে হবে, সূর্যরশ্মি, ক্যালসিয়াম রিসোর্স এবং এক্সারসাইজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। যৌবন বয়সের ইবাদত ম্যাডাম বেশি কাজের আর কি, জিনিসটা এরকম। একদম ঠিক, একদম ঠিক। সো একদম বুড়ো ইবাদত হচ্ছে যৌবন কালে করাই ভালো। আমাদের মাঝে কিন্তু বাংলাদেশের একজন লিজেন্ড যুক্ত আছেন, প্রফেসর রওশনারা বেগম ম্যাডাম। আপনি যদি এর মাঝে কিছু অ্যাড করতে চান আমরা খুবই সম্মানিত হব ম্যাডাম। আপনার জন্য ওপেন অপশন, আপনি যে কোনো সময় ম্যাডাম আপনি আমাদের সাথে ম্যাডাম বলতে পারেন। প্রফেসর রওশনারা ম্যাডাম। অনেক ধন্যবাদ এহসান। আসলে আমি শুনতেইছিলাম, একটা কথা বলি যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এত মানে জ্ঞানগর্ভ আলোচনা হলো, এবং প্রফেসর ফারুক পাঠানের নাম তো সবসময় আমরা সব শ্রদ্ধার সাথে স্মরণ করি, আমাদের মানে একজন লিজেন্ড। আজকে যারা এখানে, প্রফেসর তসলিম উদ্দিন, প্রফেসর শাহজাদা সেলিম, এবং আমার অত্যন্ত প্রিয় জিনাতারা নাসরিন, সে আমাকে জয়েন করতে বলেছিল। আমি এখন আমেরিকাতে আছি, এবং আমিও বলতেছিলাম যে আসলে আমরা তো সবসময় শুনি, কিন্তু আমরা আসলে যে বাচ্চারা, যারা বাচ্চা মানে আমি এখনো তো নাতির বয়সী বলি, যারা 15, 20, 30 যাচ্ছে, আসলে ওদের খাবারটা দেখলে, যে খাবারটা জিনাত দেখালো, সবাই তো ফাস্ট ফুডই খাচ্ছে, আর এই খাবারের মধ্যে কখনোই দেখি না যে সে ওই খাবারের যুক্ত কিছু তাদের সাথে থাকে। যে তারা আমাদের প্রজন্ম যে নেক্সট কি হবে সেটা আমি ভাবছি। আমরা অনেকটা এগিয়ে আসলাম, এখনো আমরা অ্যাবাভ 70 ভালোই চলাফেরা করছি। তারপরেও আমি মনে করি যে আসলে এটা খুবই একটা জ্ঞানগর্ভ আলোচনা এবং অ্যাওয়ারনেস। ওই সময় থেকে যদি অ্যাওয়ারনেস ডেভেলপ না করি, আমরা যারা মেনোপজাল পেশেন্টদের নিয়ে এখন খুব চিন্তা ভাবনা করি, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দেওয়ার কথা সারাক্ষণ বলি, কিন্তু আসলে আগে থেকেই অ্যাওয়ারনেস না করলে আমরাও তাদেরকে এখন কিছু করতে পারবো না। আমার আজকে এই আলোচনাটা অত্যন্ত জ্ঞানগর্ভ এবং খুবই সময় উপযোগী, যে আমরা এখন থেকে অ্যাওয়ারনেসের জন্য কাজ করবো। ইসলামকে বলি যে ওদের নিয়েও একটু আলোচনা করা, যে হ্যাঁ তাদের ফুডটা এখন সাপ্লিমেন্টটা কেমন হবে, কিভাবে খাবে। আর যে একটা সুন্দর একটা আলোচনা আমি আজকে শাহজাদা সেলিমের কাছে বুঝলাম, যে ভিটামিন ডি আমরা কিন্তু সবাই আজকাল মোটামুটি মানে প্রায়ই করি, প্রেগনেন্ট পেশেন্টদেরও এত ডেফিসিয়েন্সি, প্রেগনেন্সি পেশেন্টদের ভিটামিন ডি আসে, আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি যে আসলেই আমরা তো তাদের সম্পর্কে আমরা চিন্তাই করিনি কোনো সময়। এই প্রেগনেন্সিতে কিন্তু প্রচুর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পেশেন্ট আমাদের কাছে আসছে। আমার মনে হয় যে খুবই ভালো আলোচনা হয়েছে। এরকম আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এত দূর থেকে আপনাদের কথাগুলো শুনে খুব ভালো লাগলো। আমাকে হঠাৎ করে কেন এসেন বলতে বললাম জানি না, আমি চুপচাপই শুনছিলাম, খুব ভালো লাগছিল। আমার মনে হয় যে এরকম বিডি ফিজিশিয়ানকে অসংখ্য ধন্যবাদ, এসএনকেও খুব ধন্যবাদ, তারা এই ধরনের আলোচনা আয়োজন করে, এবং সবার কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। আমি আর 2-3টা লাইভ কোশ্চেন নিয়ে শেষ করবো, কারণ মানে আমার সবচেয়ে ভালো লাগছে এখন পর্যন্ত অডিয়েন্স, মানে যত সময় যাচ্ছে আমাদের অডিয়েন্স বাড়ছে, কিন্তু আসলে এত ইম্পর্টেন্ট একটা টপিক আমি একটু লোভ সামলাতে পারছি না। আমি আর 2-3টা স্যার লাইভ কোশ্চেন নিব স্যার।
এই স্যার আমি Dr. এক Aryan, মিনিট একটু শিওর স্যার, স্যার আপনি অ্যাড করেন স্যার। এক- এরপর এক মিনিট ডক্টর আরিয়ান একটু। কোশ্চেন করবেন। হ্যাঁ স্যার প্লিজ। হ্যাঁ, আমাদের আমরা অনেক পেশেন্ট পাই, বিকজ আমরা মাসকুলোস্কেলেটাল সিস্টেম প্র্যাকটিস করি। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বা কোমর ব্যথা না, হাঁটু ব্যথা বা শরীর ব্যথা। হ্যাঁ, আমি তো দুটো, ইভেন ইয়াং এজেও আমি তো এতদিন দুটো করে ক্যালসিয়াম খাচ্ছিলাম। সো এইটা একটা দোকান থেকে যে তাকে ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া হয়, আমার মনে হয় এটা কোন দিকে যাচ্ছে আমরা জানি না। এতে কি আমাদের যে এইটুকু ডায়েট থেকে নেওয়ার কথা ছিল সেটাকে ইমব্যালেন্স করে দেবে? আমার এই কোশ্চেনটা কিন্তু ফারুক পাঠান স্যারের কাছে থাকবে। এই যে হাঁটু ব্যথা বা যেটা অ্যানালজেসিক ট্যাবলেট না, তারপরও আমরা দোকান থেকে যারা নিয়ে থাকে, তাহলে কি তাদেরকে ওই যেটুকু ওরা ডাইরেক্ট ফুড থেকে নেওয়ার কথা ছিল, এই সাপ্লিমেন্টেশনটা কি তাদেরকে ক্ষতি করবে? এটা একটা প্রশ্ন থাকবে। আরেকটা জিনিস হলো, আমাদের এখানে যে বিজ্ঞ আলোচক বৃন্দ আসছেন, এক সময় আমরা কমিউনিটিতে বলেছিলাম, এবং গভর্নমেন্টেরও একটা প্রজেক্ট ছিল ক্যালসিয়াম ফর্টিফিকেশন ইন রাইস, এবং কিছু কিছু প্রজেক্ট এটা গভর্নমেন্টের ছিল আমি যতদূর জানি। আমি জানি না এই প্রজেক্টটা এখন চলছে কিনা বা বলবৎ আছে কিনা। রাইসে কিভাবে আমরা কতটুকু ক্যালসিয়াম দিয়ে দিতে পারি, আমি যতদূর জানি কিছু প্রজেক্ট ছিল গভর্নমেন্টের, এখনো কি আছে কিনা বা কেউ বলতে পারবেন কিনা সেটা করে কিনা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ প্রফেসর তসলিম আহমদিন আপনার প্রশ্ন করার জন্য। যে আমি যদি এডুকেট ভিটামিন ডি আমার খাবার থেকে পেয়ে থাকি, তুমি এক্সট্রা মিটে ক্যালসিয়াম দিয়ে খাই আমি খাবারটাই পেয়েছি, আমার এই রিকোয়ারমেন্ট হিসাবে ডেলি রিকোয়ারমেন্ট যে পরিমাণ খাওয়ার কথা আমি সেরকম ক্যালসিয়াম পেয়েছি খাবার থেকে। সেটা এক্সট্রা ভাবে আমি যদি ক্যালসিয়াম খাই, সেটা অ্যাবজর্পশন হওয়ার কোনো কারণ নাই, কারণ অ্যাবজর্পশন করতে গেলে এটা ম্যাক্সিমাম অ্যাবজর্পশনটা আমার তাই, যেটা ডক্টর জিনা তারা বলছেন, বেশি ক্যালসিয়াম আমার একবারে আমার কখনোই অ্যাবজর্ব হবে না। এবং সেটা হবে কখন হবে? ইন দ্য প্রেজেন্স অফ ভিটামিন ডি। ভিটামিন ডি নাই, আমি ক্যালসিয়াম খাচ্ছি, আমার সেই ভিটামিন ডি কখনো অ্যাবজর্ব হবে না, সে বেরিয়ে যাবে, কিন্তু আমার এটা কখনো অ্যাবজর্পশন হবে না। সো আমার এক্সট্রা খেয়ে আমার পয়সা নষ্ট করার কোনো আমি যুক্তি দেখি না এখানে। আর ফর্টিফাইড ক্যালসিয়াম আমাদের বর্তমানে গভর্নমেন্টের এর কোনো প্রজেক্ট এখনো পর্যন্ত আমি দেখি নাই যেখানে ফর্টিফাইড ক্যালসিয়াম, ফর্টিফাইড ভিটামিন দিয়ে তারা কোনো রেজিস্ট্রেশন বা ল তারা করছে। আমার মনে হয় এই জিনিসটা আপনার খেয়াল রাখা উচিত। পৃথিবীর সব জায়গাতে কিন্তু আমার ফর্টিফাইড ক্যালসিয়াম আর সাপ্লিমেন্টে আমার খাবারের ভিতরে দেওয়াটা এবং ভিটামিন ডি দেওয়াটা কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু চালু আছে, কিন্তু আমাদের কিন্তু সেই জিনিসটা এখন পর্যন্ত আছে। আমাদের এখন আমার সোচ্চার হইতে হবে, আমাদের যারা ফিজিশিয়ান যারা আছে, যে প্রতি আমাদেরকে গভর্নমেন্টকে ইম্পোজ করা যে আমাদের প্রতি ভিটামিন ডি এবং ক্যালসিয়ামটাকে আমরা যে খাবার থেকে না পাই থাকি পর্যাপ্ত পরিমাণ সেটা আমাদেরকে দেওয়া হয় ফর্টিফাইড করে। থ্যাংক ইউ স্যার। আরিয়ান, আপনার কোশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ডক্টর আরিয়ান। Thank you, Dr. Ehsan Bhai. Actually, I'm Dr. Marina. He is my son. First of all, nephrologist from Chittagong. হ্যাঁ বলেন ম্যাডাম। First of all, I want to pay my gratitude to all the great teachers of us. আমি actually মানে আমাদের আজকে চারজন প্রেজেন্টারের খুবই ভক্ত। বিশেষ করে ফারুক পাঠান স্যারকে বলতে চাই, স্যার আপনার কন্ট্রিবিউশন আমাদের সিকিডি রোগীদের জন্য, আপনার যে কমেন্ট সেটা আসলে আমাদের জন্য খুবই হেল্পফুল। এবং শাহজাদা সেলিম স্যার ডায়েটের ব্যাপারে যেটা বলেছেন, এটা আসলে আমরা সবসময় ফিল করি। অ্যাকচুয়ালি আমরা প্রোটিন রেস্ট্রিক্ট করি, কিন্তু হিস্ট্রি নিলে দেখা যায় যে অ্যাকচুয়ালি দে আর নট অ্যাফোর্ডেবল ইকোনমিক্যালি, এবং অ্যাকচুয়ালি ওরা খেতেও পারে না ডিউ টু ডিক্রিজ অ্যাপেটাইট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। স্যার আমার কোশ্চেনটা ছিল যে আমরা সেকেন্ডারি অস্টিওপোরোসিস যেগুলো, মানে আমাদের আসলে একটা বড় একটা মাস থাকে যাদের গ্লোমেরুলোনেফ্রাইটিসের পেশেন্ট, যাদেরকে আমরা লং টার্ম স্টেরয়েড ইউজ করি, সেই পেশেন্ট গুলোর জন্য স্যার আমরা কি রুটিনলি বিএমডি টেস্ট করতে হবে? দে আর অন রিস্ক স্যার, হাই রিস্ক, মানে ক্লিনিক্যালি যদি আমি কনসিডার করি, সেক্ষেত্রে কি স্যার সবাইকে বিএমডি রিকমেন্ডেড, নাকি স্যার বিএমডি করে আমি কোনো থেরাপি দিতে পারি, বা দিলে সেটা কি অ্যান্টি রিজর্ভটিভ হবে কিনা? দে আর অলমোস্ট রেনাল ইম্পেয়ারমেন্ট ইজ অ্যাবসেন্ট ইন দোজ কেসেস। ডক্টর শাহজাদা সেলিম। এখানে দুই ধরনের রিকমেন্ডেশন আছে। গ্লোমেরুলোনেফ্রাইটিসে কিন্তু মানে হাইস্ট ডোজ অফ গ্লুকোকর্টিকয়েড ইউজ করতে হয়। তো রিসেন্টলি একটা রিকমেন্ডেশন দেখা গেছে যে সেক্ষেত্রে আগে একটা বেজলাইন বিএমডি যদি থাকে এবং সেখানে যদি আপনার বোন ডেনসিটি খুব ভালো থাকে, তাহলে ইউ ক্যান স্পেয়ার দ্য পেশেন্ট। কিন্তু যদি আগে থেকে আপনি দেখেন যে অস্টিওপেনিয়া আছে, যদি একদম খুব সিভিয়ার নাও হয়,
মানে অস্টিওপোরোসিস নেই, অস্টিওপেনিয়া একদম মাইল্ডার ফর্মে থাকে, তাহলে কিন্তু উই ক্যান এক্সপেক্ট দ্যাট দি পেশেন্ট উইল হ্যাভ অস্টিওপোরোসিস। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শুরু থেকে ট্রিটমেন্ট দেওয়াটা উচিত হবে। কিন্তু এখন পর্যন্ত কমন ট্রেন্ড যেটা, সেটাতে কিন্তু এটা টেস্ট করা হচ্ছে না, ট্রিটমেন্টও করা হচ্ছে না। কিন্তু আমরা যেহেতু বারবারই বলছি যে অস্টিওপোরোসিস ইন টোটালি একটা ইগনোরড এরিয়া বাই ফিজিশিয়ান, বাই পেশেন্ট পার্টি অ্যান্ড দি লিগাল অথরিটিস। সুতরাং আমরা যদি এটাকে নজরে আনি, তাহলে যেখানে কতদিন আপনি স্টেরয়েড দিবেন, এটা কিন্তু আগে থেকে একটু অনেক ক্ষেত্রে ডিটারমাইন করা একটু মুশকিল। যদি একটা লং স্ট্যান্ডিং স্টেরয়েড ইউজের দরকার পড়ে, তাহলে আগে থেকে একটা বেসলাইন টেস্ট করে আপনার সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য ভালো হবে। স্যার আমরা কিন্তু অলমোস্ট আমাদের জব জিএন এর গাইডলাইন অনুযায়ী যাদেরকে দিয়ে থাকি ওদেরকে অলমোস্ট কিন্তু ট্যাপারিং বা ইয়েসো 3 মান্থস দেওয়া হয়ই। আর স্যার বিশেষ করে এসএলই পেশেন্ট যারা থাকে ওদেরকে তো স্যার আমরা লং টার্ম অ্যাটলিস্ট 1 ইয়ার স্যার দেওয়া হয়ই। সেক্ষেত্রে স্যার মানে তার মানে কি আমরা সবাইকে প্রথমে বিএমডি করে নিব? মানে আমাদের গাইডলাইন গুলো আসলে বিএমডি করে নেওয়ার কথা বলা নাই, আমাদের রিকমেন্ডেশন হচ্ছে দ্যাট শুড বি গো অন উইথ ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন। কিন্তু এই ক্ষেত্রে কি স্যার আমরা বিএমডি এখানে করে নিব? আপনি যেটা বলছেন সেটাই কিন্তু কমনলি করা হচ্ছে। কিন্তু আমরা যদি ধরে নিই তাহলে আপনি গ্লোমেরুলার নেফ্রাইটিস যে পেশেন্টটা পেয়েছেন, এটা কিন্তু এলডারলি পেশেন্ট নয়। তাহলে এই 35, 36 বা 40 ইয়ার্স এর একটা মানুষকে আরো কম বয়সেও কিন্তু পাচ্ছেন না। তাদেরকে যখন আপনি এরকম একটা ট্রিটমেন্ট দিলেন যেটা সিভিয়ার বোন লস করতে পারে, তাহলে এরপরে আপনার ট্রিটমেন্ট আর গ্লুকোকর্টিকয়েড দেওয়া হলো না, কিন্তু ওই মানুষটার বোন হেলথের কি হলো? সিভিয়ারলি ডিস্ট্রয়েড। তাহলে আমাদেরকে কিন্তু প্রিজার্ভেশন করাটা খুব জরুরি হবে, কারণ আমরা চাই যে আপনার এই ট্রিটমেন্টের পরে ওই লোকটি তার নর্মাল লাইফ মানে অ্যাক্টিভ লাইফ স্টাইলটা মেনটেন করতে পারো। এবং তারপরে 40-45 বছর কিন্তু হাইয়েস্ট কন্ট্রিবিউটিং টাইম ফর দ্য নেশন। তাহলে সেটা যদি একজন ইয়াং ম্যান যার বোন হেলথ পোর, সে কিভাবে গুড কোয়ালিটি সার্ভিস দিবে? এটা কিন্তু পারবে না। তাহলে কিন্তু প্রবলেম হলো বিএমডিও কিন্তু একটা ইনএক্সপেন্সিভ টেস্ট নয়। আবার পরমাণু শক্তি কমিশনের সেন্টারগুলোতে করতে গেলে লং কিউ, তাহলে সেগুলো আপনাকে একটু বিবেচনা করতে হবে। কিন্তু যদি করা যায় তাহলে সবচেয়ে ভালো হতো করে নিতে পারলে। আমি একটু অ্যাড করতে চাই। ইউজুয়ালি অত আপনার অ্যাবাভ দ্য এজ অফ 40 কিন্তু কম, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ইয়াঙ্গার এজ গ্রুপে হয়। সেক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো আমার পিক বোন মাসটাকে ঠিক রাখা। সেক্ষেত্রে পিক বোন মাস ঠিক রাখার জন্য কথা যে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট খুব ইম্পর্টেন্ট বিষয়। আর সেকেন্ড পয়েন্ট হলো যদি আমার রেনাল ইম্পেয়ারমেন্ট অলরেডি হয়ে থাকে, I have to check the phosphate level first and PTS level first. সেটা আমার হাইপার থাইরয়েডিজম এখন যে সেকেন্ডারি হয়ে গেছে বা টার্সিয়ারি হয়ে যাচ্ছে বা ফসফেট লেভেল হাই থাকে, তখন ওটা কি আপনি কমানোর চিন্তা করেন আমি কিভাবে পিটিএস লেভেলে কমায় রাখতে পারবো, পিটিএস লেভেল অ্যাক্টিভিটি কমায় রাখতে পারবো, যেটা মোর ইম্পর্টেন্ট। তাহলে আমার পিক বোন মাস আমার হ্যাম্পার করবে না, এটি মোর ইম্পর্টেন্ট দেন দ্য গিভিং দ্য বিএনপি করাচ্ছে। বিএনপি এখানে করতে গেলে আমাকে যেটা করতে হয়, এখানে বিএনপি থেকে আমার জেটস করতে ইম্পর্টেন্ট, টি স্কোর ইম্পর্টেন্ট। সো সেক্ষেত্রে আমার জেট স্কোরের উপর নির্ভর করতে হবে দেন দ্য টি স্কোর। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরা আমাদের আজকে লাস্ট কোশ্চেন নিয়ে শেষ করব, কারণ আসলে যে হারে কোশ্চেন আসছে আমার মনে হয় যে আমরা সারা রাতে শেষ করতে পারবো না। লাস্ট কোশ্চেন ডক্টর মির্জা শিবলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনার কোশ্চেন প্লিজ। থ্যাংক ইউ মাই রেসপেক্টেড টিচার্স। মানে আমাদের সৌভাগ্য যে আমরা এত সুন্দর একটা প্রেজেন্টেশনের মানে শুনতে পারলাম। স্যার আমার দুইটা কোশ্চেন স্যার। স্যার ইফেক্টিভনেস অফ ওরাল বিসফসফোনেট, দ্যাট ইজ ইবাড্রোনিক অ্যাসিড স্যার, যেটা খুব ইনভেরিয়েবলি ইউজ করা হয় স্যার, এটা একটু ওকে। আমরা প্রফেসর ডক্টর তসলিম উদ্দিন স্যার, আপনি এই কোশ্চেনের যদি আনসার দেন। আমরা ইবাড্রোনিক অ্যাসিড প্রথমেই দিতে বলি, মানে দিস ইজ দি ফার্স্ট চয়েস। যদি ইভেন আমরা অস্টিওপেনিয়াকে যদি পিকের দিকে নিয়ে যেতে চাই, অথবা অস্টিওপোরোসিস আছে কিন্তু ভার্টিব্রাল ফ্র্যাকচার বা ওইদিকে বা অত কিছু নাই, তাহলে আমরা সেখান থেকে অস্টিওপোরোসিস টু অস্টিওপেনিয়া আমরা এই দিকে নিতে চাই। সো ইবাড্রোনিক অ্যাসিড যদি কন্ট্রাইন্ডিকেশন, আমরা আবার বলছি কন্ট্রাইন্ডিকেশন গুলো হলো তার যদি স্টমাকের প্রবলেম বা সে যদি ইনটলারেন্স হয়ে থাকে, যেগুলো হয় ইবাড্রোনিক অ্যাসিড গুলো অনেক সময় ইনটলারেন্স হয়ে যায়, এক ডোজ 2 ডোজ দিলে পরে পেশেন্টটা নিতে চায় না বিকজ অফ দি GI effects, even musculoskeletal pain, fever, like that. তো ইবাড্রোনিক অ্যাসিড মান্থলি ইজ এ ভেরি গুড চয়েস। এবং এগুলো তো ইয়েও আছে আপনার আরো উইকলি ডোজও আছে। Yes, I support it. জি স্যার, থ্যাংক ইউ স্যার।
স্যার আরেকটা কোশ্চেন স্যার, মানে স্যার ভিটামিন ডি এন্ড ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি তো স্যার মানে রিলেটেড টু অস্টিওম্যালেশিয়া 2, মানে সেক্ষেত্রে স্যার অস্টিওম্যালেশিয়াতেও স্যার বোন পেন হচ্ছে, মাসল পেন হচ্ছে, এবার অস্টিওম্যালেশিয়ার পেশেন্টের স্যার বিএমডি করলে স্যার স্যার অস্টিওপেনিয়া পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে স্যার আমরা ডিফারেন্সিয়েট করবো কিভাবে স্যার অস্টিওপোরোসিস আর অস্টিওম্যালেশিয়া? প্রশ্নটা আসলে একটু লম্বা, আর আজকে আমরা যেহেতু সরি স্যার, অস্টিওম্যালেশিয়াতে যেতে চাচ্ছি না, আমরা একটা ডিজিজেই থাকি, অস্টিওপোরোসিস স্যার। নিয়ে আমরা আলোচনা করেছি। অস্টিওম্যালেশিয়াটা আসলে তো হলো ম্যালেশিয়া, মানে বুঝতে পারছেন, কি বলে মেল অ্যাসোসিয়েশন। তো আমরা ওইদিকে না যাই, আজকে আমরা অস্টিওপোরোসিস নিয়ে থাকি, কারণ অস্টিওপোরোসিস ইজ এ বিগ ইস্যু। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ। আমরা 2.5 ঘন্টা অতিক্রম করে ফেলেছি। থ্যাংক ইউ অল দ্য স্পিকার ফর আউটস্ট্যান্ডিং ডেলিভারেশন। থ্যাংক ইউ স্পেশালি ফর দ্য কোশ্চেন্স, স্পেশালি ফর দ্য ওয়ান্ডারফুল কোশ্চেন্স অ্যান্ড অডিয়েন্স। আমি সবসময় বিলিভ করি উইদাউট ভেরি গুড অডিয়েন্স কোনো সাইন্টিফিক সেশনেই আসলে সাফল্যের মুখ দেখে না। এবং আমাদের আজকে সাইন্টিফিক পার্টনার এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কে আশা করব তারা অক্টোবর মাসে আমাদেরকে এই যে 3টা লেকচার সহ মাস্টারপিস বুকলেটটা উপহার দিবেন ইসরল মাপসের সৌজন্যে। থ্যাংক ইউ এসকেপ, and over to our chairperson Professor Mohammad Farooq Pathan sir to conclude the session. Again, thanks to all the speakers. Thank you very much, Dr. Hassan, for asking me to closing the session here. I thanks and congratulate all the 3 speakers, Professor Taslimuddin, Professor Sheikh Dinatara, and my student Dr. Salim for their brilliant presentation here, and we learned lots here. And most important thing for me is to create awareness among the physician about the big bone mass and the treatment option of the osteoporosis, and how to use the best way of DEXA and FLEX score to refer the cases to the specialist. And the coming 2 months early that we have the osteoporosis day, this coming is here, and my request will be for the Dr. Hassan to promote this one with one slogan, protective bone. This is the most important part. If we can make this slogan successful, then we have to create awareness among our physicians. Thank you very much. Again, I shall telling the same thing, protective bone. Sir, thank you very much. Thank you all. আমাদের আজকের সেশন আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। একটু ফেসবুক লাইভটা ক্লোজ করে দেব। Assalamu alaikum, sir. Thank you. Thank you very much.